আচ্ছা, প্রস্তরিক হার্ট ভালভের আমরা যখন বলা ওই দিন আমরা প্রস্তরিক বেসিক পড়ছিলাম, তাই না? ওই দিন আমরা বেসিক পড়ছিলাম। তো ইভালুয়েশনের ক্ষেত্রে কতগুলো জিনিস হলো, আমরা কি কি দেখি ক্লিনিক্যালি: ইসিজি, এক্স-রে, ইকো, সিনোফ্লোরোস্কোপি আর প্যাথোলজিক্যাল বায়োকেমিক্যাল প্যারামিটার। ক্লিনিক্যালের ভিতরে চেঞ্জ অফ সিমটম সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। চেঞ্জ অফ সিমটম কি কি হতে পারে: পালপিটেশন, চেস্ট পেইন, ব্রেথলেসনেস, সিনকোপ, এম্বলিক ফেনোমেনা, ফাংশনাল ক্যাপাসিটি। এগুলো তার হতে পারে, অ্যারিথমিয়া হতে পারে, চেস্ট পেইন, স্টেনোসিস ডেভেলপ করলে চেস্ট পেইন হতে পারে, ইফোর্ট ইনটলারেন্স হতে পারে, ব্রেথলেসনেস হতে পারে, ফেজর ডেভেলপ করলে, এমআর ডেভেলপ করলে, এয়ার ডেভেলপ রিডাকশন ডেভেলপ করলে, প্যাথোলজিক্যাল জ্বর নিয়ে আসতে পারে, ফিভার হতে পারে, তার এম্বলিক ফেনোমেনা হতে পারে। আর ফাংশন চেঞ্জ অফ হার্ট মারমার, তার মারমার যেটা আগে ছিল যদি একজনই ফলো আপ করে, একজনের কাছে ফলো আপ থাকে, তাহলে সে আগের যে মারমার ছিল মারমার চেঞ্জ হয়ে যাবে। আর ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক সিস্টোলিক ব্লাড প্রেশার কমে গেল, অ্যাওর্টিক স্টেনোসিস ডেভেলপ করলো, ডায়াস্টোলিক প্রেশার এয়ার ডেভেলপ করলো, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমে গেল, এগুলো হতে পারে। ইসিজিতে নিউ অ্যাপিয়ারেন্স অফ অ্যারিথমিয়া, ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া, সুপ্রাভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এগুলো অ্যাপিয়ার করতে পারে। এভি ব্লক ডেভেলপ করতে পারে। অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্টের পরে অ্যাওর্টিক ভালভের অ্যাওর্টিক স্পেসে যদি ভাগ দেওয়া হয়, এটা গ্রাজুয়াল মুভমেন্ট মোশনের কারণে, গ্রাজুয়াল ফ্রিকশনের কারণে পরবর্তীতে অ্যাভি ব্লক ডেভেলপ করে। সামিন 16-17 জন এখন ঢুকতেছে, 17 জন হলো। আমাদের কিন্তু স্টুডেন্ট ডিকার্ড মিলে 30-এর উপরে, 30-এর উপরে। স্যার আমি এখন একটা পার্সেন্টেজ দিচ্ছি। এখন একটা পার্সেন্টেজ নেন, আর এটা নিয়ে অনেক কথা আছে। আমি কথা বলতেছি পরে, স্যাররা অনেক কথা বললেন আমাকে ফোন করে এখন। আচ্ছা, ইসিজিতে এক্সিতে আমরা পজিশন অফ টাইপ অফ ভালভ দেখতে পারি, থোরাকোটমি মার্ক, suture line পাইতে পারি। ফিচার অফ কমপ্লিকেশনস অফ কার্ডিয়াক চেম্বার, ফিচারস অফ কমপ্লিকেশন, ইনক্রিজ অফ কার্ডিয়াক চেম্বার কম্পেয়ার উইথ প্রিভিয়াস, আগেরটাতে বিভাগ করতে পারে। পালমোনারি কনজেশন, পালমোনারি হাইপারটেনশন, পালমোনারি এম্বোলিজম, এগুলো হচ্ছে সাইন পেতে পারি একসাথে। আমরা ইকোকার্ডিওগ্রাফি ডিটেইল নিয়ে আলোচনা করবো আমরা আজকে, এটা আমাদের টপিক। সিনোফ্লোরোস্কোপিতে ডাইনামিক ভালভ মোশন দেখা যেতে পারে, ক্যাথলেপিক্যালে ডাইনামিক ভালভ মোশন আমি একটা ভিডিও আনছি, দেখাবো। আর রোগীর প্রয়োজন অনুযায়ী প্যাথোলজিক্যাল বায়োকেমিক্যাল প্যারামিটার, যদি আমি হেমোলাইসিস চিন্তা করি, সিবিসি, পিবিএফ, ইউরিক অ্যাসিড। আবার বায়োকেমিক্যালের জন্য প্রথম মিনিটে ওয়ারফারিন পাচ্ছে, প্রথম মিনিটে আয়নার, হেপাটিক ফাংশন দেখতে পারি, রেনাল ফাংশন রিপোর্ট, এগুলো আমরা দেখতে পারি রোগীর জন্য। এই সিমটম গাইডেন্স, সিমটম রিলেটেড আমরা এগুলো দেখতে পারি। ডায়াবেটিস পাচ্ছে, ফ্রোসিমা পাচ্ছে, যদি খুব পায়, রিলেভেন্ট ইনভেন্টরি করতে পারি। ইভালুয়েশনের জন্য এই টুলগুলো ব্যবহার করি আমরা। আমরা এখন ইকোতে আসি। ইকোতে প্রায়োরিটি ভালভ ইকো কয়বার করি? একটা ভালভের জন্য, প্রস্তরিক ভালভের জন্য ইকো কয়বার করি? একটা প্রায়োরিটি ভালভ সার্জারি টু মেক ডিসিশন রিগার্ডিং টাইপ এন্ড সাইজ অফ প্রসেসেস ফিজিবল টু রিপেয়ার, রিপেয়ার করা যাবে কিনা। ডিউরিং সার্জারি টু অ্যাসেস দি সাকসেস এন্ড কমপ্লিটনেস অফ দ্য প্রসিডিউর। যে পারোপারেটিভ, পারোপারেটিভ টি করা হয়, টি প্রোভেক্টর রেখে দেওয়া হয়, ওটা দিয়ে দেখা হয় পারোপারেটিভ। ফলোইং সার্জারি টু এস্টাবলিশ এ নিউ বেসলাইন এন্ড টু ডকুমেন্ট এ সাকসেসফুল প্রসিডিউর। তাহলে সাকসেসফুল প্রসিডিউরের জন্য ক্যারেক্টারিস্টিক গুলো কি কি আছে, তাকে আমরা দেখতে পারি যে কোনো ডিকেশন আছে কিনা, অন ডিসিশন শুরুতেই করে দিছি কিনা, এমআর হয়েছে কিনা, পেসমেন্ট ঠিকমতো আছে কিনা, পেশেন্ট প্রসেসিস মিসম্যাচ ডেভেলপ করছে কিনা, পেশেন্ট যেরকম সাইজ দরকার ছিল সাইজ ছোট হয়ে গেছে, সাইজটা বড় হয়ে গেছে, পেশেন্ট প্রসেসিস মিসম্যাচ হয়েছে কিনা, এগুলো সাকসেসফুল প্রসিডিউর করা। আর একটা নিউ বেসলাইন, নিউ বেসলাইন কেন? প্রত্যেকটা ভালভ একটা ইনহেরেন্টলি স্টেনোটিক, অল প্রোস্থেটিক ভালভস আর ইনহেরেন্টলি স্টেনোটিক। তাহলে পোস্ট অপারেটিভে গুড ফাংশনিং অবস্থায় তার যে মিন গ্রেডিয়েন্ট পাবো, তার যে পিক গ্রেডিয়েন্ট পাবো, দ্যাট ইজ নিউ নর্মাল বেসলাইন ফর দিস পেশেন্ট, নিউ নর্মাল বেসলাইন ফর দিস পেশেন্ট। তাহলে আমরা প্রায়র সার্জারি করতেছি, ডিউরিং সার্জারি, ফলোইং সার্জারি। তো ইন্ট্রাঅপারেটিভ কেন করা হচ্ছে, কখন করা হচ্ছে? ভালভ রিপেয়ার সার্জারিতে রিকমেন্ডেড, ভালভ রিপ্লেসমেন্ট সার্জারি, স্ট্যান্ডলেস জেনোগ্রাফট, হোমোগ্রাফট, অটোগ্রাফট। বায়োলজিক্যাল গ্রাফটগুলোর জন্য ক্লাস 1 ইন্ডিকেটেড। ইনফিউজিভ ভেন্ট্রিকুলারি সার্জারি করতে গেলে ক্লাস 1 ইন্ডিকেটেড। আর অন্য যে কোনো জন্য 2A, মেকানিক্যালের জন্য 2A, মেকানিক্যাল ভালভের জন্য ইন্ট্রাঅপারেটিভ 2A বলতেছে। পোস্ট অপারেটিভ ইকো, স্লাইডের সংখ্যা বেশি হতে এটা ক্লান্তি করছি, স্লাইড অনেক বেশি হয়ে আছে, এই জন্য এটা ক্লান্তি করছি। পোস্ট অপারেটিভ ইকো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা করবো, চেস্ট ওয়াল ব্যান্ডেজ রিমুভ করার পরেই করার চেষ্টা করব।
ডিটারমাইন দ্য ট্রান্সথোরাসিক গ্রেডিয়েন্ট, ট্রান্সপ্রস্থেটিক গ্রেডিয়েন্ট আমরা দেখব, নিউ বেসলাইন, প্রেজেন্স এন্ড সিভিয়ারিটি অফ রিগার্ডেশন, ডিফারেন্সিয়েট নরমাল ফ্রম অ্যাবনরমাল ফর্মস, তার তার রিগার্ডেশন আছে কিনা আমরা পরে দেখাবো। ফিজিওলজিক্যাল রিগার্ডেশন একটা থাকতে পারে প্রস্থেটিক ভালভে, বাট প্যাথোলজিক্যাল আছে কিনা, তার নরমাল ফর্ম, তার সাইজ কেমন, ভলিউম কেমন, রিগার্ডেশন, এগুলো আমরা পোস্ট অপারেটিভ অ্যাজ আর্লি এজ পসিবল আমরা করব। আর রুটিন ফলো আপের ক্ষেত্রে ক্লাস 1 2 ইন্ডিকেট, ক্লাস 1 এবং ক্লাস 3 ইন্ডিকেশন দুইটা নিছি আমি, 2B-টার দরকার নাই মনে হয়েছে আমার কাছে। ফার্স্ট পোস্ট অপারেটিভ আউটপেশেন্ট ইভালুয়েশন, আউটপেশেন্ট যখন আসবে 2 to 4 উইকস আফটার হসপিটাল ডিসচার্জ, তার মানে অপারেশন থেকে 4 থেকে 6 সপ্তাহ পরে, যখন মায়োকার্ডিয়াম স্টিচিং এডেমাগুলো, অপারেশন রিলেটেড এডেমাগুলো রিজলভ করে গেছে, এডেমা রিজলভ করছে, a history, physical examination, an appropriate test should be performed at the first follow-up. The transthoracic Doppler echocardiogram, if a baseline echocardiogram was not obtained, যদি হসপিটাল ডিসচার্জের আগে একটা বেসলাইন echocardiogram না নেওয়া থাকে, তাহলে একটা ওই সময় একটা ট্রান্সথোরাসিক করবো আমরা। তাহলে as soon as possible in hospital before discharge একটা করার চেষ্টা করব, না করা গেলে ফলো আপে করব। ফলো আপ হবে 2 থেকে 4 সপ্তাহ পরে আফটার ডিসচার্জ। রুটিন ফলো আপ ভিজিট অ্যানুয়ালি, if there is change of clinical status, যদি চেঞ্জ হয় তাহলে রুটিন ইয়ারলি ফলো আপ করবো, করবো খেয়াল করেন। আর যদি চেঞ্জ অফ ক্লিনিক্যাল স্ট্যাটাস না থাকে তাহলে নট ইন্ডিকেটেড, ইয়ারলি ফলো আপটা নট ইন্ডিকেটেড। In absence of change of in mechanical process during the first year of after bioprosthetic valve, bioprosthetic valve প্রথম 5 বছর দরকার নাই, 5 বছর পরে ইয়ারলি। আর মেকানিক্যাল ভালভে কখনোই দরকার নাই, শুধু চেঞ্জ অফ সিমটম হলে ফলো আপ করব। তাহলে ফলো আপটা হলো 4 থেকে 6 সপ্তাহ সময় আফটার ডিসচার্জ, 2 থেকে 4 সপ্তাহ আফটার 2 to 4 weeks after discharge, if the baseline echo is not done. Number 2, if change of symptom, then যদি চেঞ্জ অফ সিমটম না থাকে মেকানিক্যাল ভালভে রুটিন ফলো আপ দরকার নাই, প্রস্থেটিক বায়োপ্রস্থেটিক ভালভে আফটার 5 ইয়ার্স ইয়ারলি। তাহলে আমরা কি কি দেখি, বেসিক প্রিন্সিপাল কতগুলো আছে এখানে। বাই দি ডিজাইন অলমোস্ট অল রিপ্লেসমেন্ট ভালভস আর obstructive compared to normal native valve, inherently stenotic থাকে তারা। most mechanical valves and many valves are trivial or mild transposthetic regurgitation, that is called physiological regurgitation। আর শিল্ডিং আর্টিফ্যাক্ট থাকে, একজন ভালভের একটা মাল্টিপল অ্যাঙ্গুলেশন প্রোব লাগে, অফ এক্সিস ভিউ, ডিফারেন্ট এক্সিস, আপনার রোগীর সাথে ডিফারেন্ট নরমাল এক্সিসের চেয়ে অফ এক্সিস যেতে পারেন আপনি। গ্রেডিয়েন্টটা ডিপেন্ড করে কার উপরে। আমি একটা করে বলি যে আমরা বললাম যে প্রথমটা অবস্ট্রাকটিভ, গ্রেডিয়েন্টটা বেশি, নরমালের চেয়ে গ্রেডিয়েন্ট, পিক গ্রেডিয়েন্ট, মেন গ্রেডিয়েন্টটা বেশি। গ্রেডিয়েন্ট ডিপেন্ড করে সাইজ এবং টাইপের উপরে। স্ট্যান্ডার্ড bioprosthetic valve may have slightly higher gradient than the mechanical valve of similar size. Mechanical চেয়ে bioprosthetic এর higher gradient, আবার স্ট্যান্ডার্ড ভালভে লেসের চেয়ে গ্রেডিয়েন্ট বেশি। এই ফ্লোটা যদি আমরা দেখি, prosthetic gradient depend also on the shape and number of orifice through which forward flow occurs. ঠিক আছে, বল এন্ড কেজ এর ডেফিনেট কোনো ফ্লো প্যাটার্ন নাই, লিমিনার ফ্লো প্যাটার্ন নাই, এটা টার্বুলেন্ট ফ্লো হচ্ছে কন্টিনিউয়াস। সিঙ্গেল টিটিসে দুইটা ফ্লো, একটা স্ট্রেট একটা অবলিক। আর বাইলিফ্লেটে একটা সেন্ট্রাল, দুইটা সাইড ফ্লো, একটা সেন্ট্রাল দুইটা সাইড ফ্লো। আমি যদি কন্টিনিউয়াস দেই টুয়ার্ডস দি সেন্টার তাহলে পিক ফ্লো বেশি পাবো আমি। এই জন্য এখানে মিন গ্রেডিয়েন্টে নিতে বলে, মিন গ্রেডিয়েন্টে নিতে বলে, পিক এন্ড মিন দুইটা গ্রেডিয়েন্ট নিতে বলে। মাঝখানে ধরলে তো পিক বেশি আসবেই। যখন পুরো আমি যখন কন্টিনিউয়াস ডপলার দিয়ে পুরোটা আমি মিন দেখবো, ট্রেসিং করবো, যখন ট্রেসিং করবো এই জন্য ট্রেসিং করতে বলে। যারা ইকো করছেন তারা বুঝতে পারছেন জিনিসগুলো, যারা ইকো করেন নাই তারা বুঝতে কষ্ট হবে, বাট আমি ছবি দেখার চেষ্টা করবো। আবার একই কথা, যেহেতু আমাদের প্র্যাকটিক্যাল সেশনগুলো এখন কম হচ্ছে, শব্দগুলো শিখে রাখলে বা এটা পড়ে রাখলে পরে কাজে লাগবে, যেহেতু পরবর্তী তো আর এই 6 মাস তো আর বাড়তি সময় দিবেন আমাদেরকে। আমরা এই নিয়ে খুব চিন্তিত আছি।
কোয়ালিটি অফ নলেজ অ্যান্ড এক্সপার্টাইজ নিয়ে। আমাদের আগের যারা বেচ ছিল এই করোনা বেচের কারণে কোয়ালিটি অফ নলেজ অ্যান্ড এক্সপার্টাইজ যদি পার্সোনালি কেউ নিজেকে ডেভেলপ করার জন্য পরিশ্রম না করে, এটা টাফ হয়ে যাবে। এখানে আমাকে আবারও বলতেছি, যে কোনো পর্যায়ে নতুন পুরনো যে কেউ যে কনফিউশন হয়, ইন্টারাপ্ট মি। একটা সাইড না বুঝলে পরের সাইডে গেলে কিন্তু আরো আরো ক্লামজি হয়ে যাবে, মাথার উপর দিয়ে যাবে। খুবই প্র্যাকটিক্যাল জিনিসগুলো। এই জন্য যেখানেই কোনো কনফিউশন হয়, ইন্টারাপ্ট মি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এই কথাটা কিন্তু বাইলিফ্রেট টিল্টিং ডিস্ক হ্যাভ 3 সেপারেট অরিফিস, যেটা ছবি দেখালাম আমি। রেক্টাঙ্গুলার শেপ সেন্ট্রাল অরিফিস সারাউন্ডেড বাই 2 লার্জার সেমিসার্কুলার অরিফিস. Both flow velocity highest to the central orifice. Flow through all 3 orifices contribute to the net gradient. Only sampling the highest velocity through the central orifice, ignoring the lower velocity flow through the other two, may overestimate the true gradient occurs. এখানে overestimation হতে পারে। এই জন্য পুরোটাকে নিয়ে আমরা ট্রেসিং করব। ট্রেসিং ছবিটা পরে দেখাচ্ছি আমি, ট্রেসিং কিভাবে করি আমরা। Flow through a caged ball valve does not go through a well-defined orifice, but rather goes around the periphery of the spherical occluder. The variability and orientation of the flow complicate the Doppler interrogation of this valve. Flow through the bioprosthetic valve is often triangular in shape. যেহেতু পোর্সিন ভালভ দিচ্ছি, পোর্সিন ভালভ যে ট্রায়াঙ্গুলার অরিফিস এখানে টাই থাকতেছে, মে অকার থ্রু অ্যান এরিয়া দ্যাট ইজ সিগনিফিকেন্টলি স্মলার দেন দি সুইং রিং ইটসেলফ। যেখানে সেলাই দেওয়া হয়েছে, সার্জিক্যাল যেখানে সুইং দেওয়া হয়েছে, বাইরে থেকে যা দেখা যাচ্ছে, এটা আমরা পরে দেখাচ্ছি। ইফেক্টিভ অরিফিস এরিয়া কম হবে, যে সাইজ আমরা ভাবতেছি তার চেয়ে কম হবে, এটা আমরা দেখাচ্ছি পরে। তাহলে এই যে প্রবলেমগুলো, এগুলো যে আমরা ডিফারেন্ট টার্বুলেন্ট ফ্লো সাইজ নিয়ে কথাবার্তা, কেমন আমরা আগের দিন বলছিলাম পয়েন্টার চেঞ্জ করে কেমনে রে? আগের দিন আমার পয়েন্টার দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে স্যার। পোর্সিন ভালভ যেগুলো, মেকানিক্যাল ভালভ বা পোর্সিন ভালভ মানে বায়োপ্রস্থেটিক ভালভ যেগুলো, এখানে স্ট্যান্টের এই যে বাইরের রিং, স্ট্যান্ট রিং এর ভিতরে কোনটা স্টিচিং করতেছে লিফলেটটা, কোনটা স্ট্যান্ট রিং এর বাইরে স্টিচিং করতেছে। যেটা স্ট্যান্টের রিং এর বাইরে স্টিচিং করতেছে, তখন ইফেক্টিভ অরিফিস এরিয়া বেড়ে গেল ফর দ্য সেম সাইজ অফ ভালভ। বাট যেটা নাকি ভিতরে স্টিচিং করলো, এটা স্ট্যান্ট ইফেক্টিভ অরিফিস কমে গেল। এই টোটাল যে অনেকগুলো ম্যাটার, সাইজ, টাইপ, টার্বুলেন্স ফ্লো, ডিফারেন্ট অরিফিস, ডিফারেন্ট সাইজ অফ অরিফিস, ডিফারেন্ট শেপ অফ অরিফিস, এইসব কারণে যে ইভ্যালুয়েশনটা প্রবলেম হয়ে গেল। এগুলো সলভ করার জন্য আমরা কি করব? আমরা ডিফারেন্ট ভিউ নেব। আরেকটা যে খুব ইকোজেনিক, তো পোস্টেরিয়র অ্যাকোস্টিক ভিউ দেয়, জন্য গেইন কমাই দিতে হবে। আর 3D কে মে বি ইউজড। তাহলে 2D কে তো আমরা কি কি দেখি? কনফার্ম দি স্টেবিলিটি অফ দি সুইং রিং, ডিটারমাইন দি স্পেসিফিক টাইপ অফ দি প্রসেসেস, কনফার্ম দি ওপেনিং এন্ড ক্লোজিং মোশন অফ দি অক্লুডিং মেকানিজম, evaluate the gross structural abnormalities, vegetation, thrombi, এগুলো দেখাম না। 2D তে আমরা এই জিনিসগুলো দেখি। নর্মাল প্রসেসেস, the motion is brisk and consistent with each beat. আমি ভিডিও দেখাবো পরে। স্মুথ মোশন হচ্ছে। The rapid motion of a leading edge of the disc and ball generally can be recorded. রেপিড মোশন হতে পারে। তাহলে কি, যে স্টিচ খুলে গেছে একটা অক্লুডারের, যে আমরা এখানে যে বাইলিফ, এই যে অক্লুডার এখানে স্টিচিং করা ছিল, বাইলিফ্লেটের দুই দিকে মার্জিনে তাকে মেকানিক্যাল জাংশন করা আছে। ওই জাংশন যদি একটা ছুটে যায় তাহলে কি হবে? একটা জাংশন ছুটে গেলে সে মুভ করবে, জায়গার মধ্যে রেপিড মোশন করবে, অন্যটা যে অ্যাবনর্মাল মোশন দেখাবে। যেটা আরেকটা কি করবে, সে অ্যাম্বুলাইজ হতে পারে। একটা এখান থেকে টিল্টিং ডিস্কের একটা ডিস্ক অ্যাম্বুলাইজ হয়ে গেল, এটা হতে পারে। এই জন্য এই মোশনটা সিমেট্রিক্যাল মোশন, দুইটা লিফলেটের সিমেট্রিক্যাল মোশন আছে কিনা তা দেখা হয়। এবং ভালভ রিংটা আমি দেখাবো অন দ্য সেন্স, যে অ্যাওর্টার ভিতরে অ্যাওর্টিক স্পেসে অ্যাওর্টার সাথে ভালভ যে অরিজিনাল যে তার রিং, হ্যাঁ, ওই রিং কিন্তু মুভ করবে না, রিং ফিক্স থাকবে অ্যাওর্টার সাথে, শুধু ডিস্ক গুলো মুভ করবে। তাহলে আমার যদি রিং মুভ করে তাহলে কি বলবো যে আমার স্টিচ ছুটে গেছে। মাইটাল ভালভে যদি দেখি যে ভালভ রিংটা নিজেই মুভ করতেছে,
তাহলে তো বুঝতে তাহলে স্টিচ ছুটে গেছে, ওন ডেইসেন্স হয়ে গেছে, ডেইসেন্স হয়ে গেছে। আবার যদি লিফলেট একটার চেয়ে আরেকটা বেশি মুভ করে তাহলে বুঝবো যে একটা লিফলেটের জাংশন ছুটে গেছে। এই জিনিসগুলো টুডিতে আমরা দেখবো। তাহলে টুডিতে আমরা আবার বলি দেখতেছি স্টেবিলিটি অফ দি সুইং রিং, ভালভ জায়গা মতো ঠিক মতো আছে কিনা, স্পেসিফিক টাইপ অফ দি প্রসেসেস, opening closing motion of the operating mechanism, evidence of thrombus vegetation। আচ্ছা এম মোডে কি দেখি, এই যে দুইটা ভালভের যে ইফেক্টিভ তার ডিসটেন্স, যেটা আমরা অ্যাওর্টিক কাস্ট সেপারেশন মাপি, হ্যাঁ আমরা মাইটাল ভালভে ডি এক্সকারশন মাপি, এই জন্য ডিগ্রি অফ এক্সপ্রেশন অফ দ্য অক্লুডার লিফলেট এগুলো আমরা এখানে দেখতে পারি। আচ্ছা ফর বাইলিফটেড প্রসেসেস, বাইলিফটেড প্রসেসেস সার্চ ফর বোথ হেমিডিক্স, হেমিডিক্স দুইটা খুঁজতে হবে, দুইটা দেখা যায় কিনা, which often have slightly out of the face অ্যাঙ্গেলের কারণে, হয়তো একটা আপার লেফট করে আছে আমার ইকো ভিউর কারণে, এই জন্য ডিফারেন্ট ভিউ করে আমাকে দেখতে হবে। অফ এক্সিস ভিউতে অ্যাবনর্মাল রোগীর জন্য, রোগী পেশেন্ট রিলেশনে, পেশেন্টের হার্টের পোস্ট অপারেটিভ থোরাকোটমি করা হয়েছে, তার প্লুরেক্টমি করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে তাকে, তার মিডিয়াস্টেম তো আগের শেপ নর্মাল শেপে নাই, ফলে তার হার্টের যে মিডিয়াস্টেম শেপ চেঞ্জ হয়ে গেছে, তখন হার্ট আর আগের জায়গা মতো পাওয়া যাবে না, ফলে তাকে অফ এক্সিস ভিউতে যাওয়া লাগতে পারে। কিন্তু আমাকে দুইটা লিফলেট দেখতে হবে যে আমি দেখছি দুইটা লিফলেট। আচ্ছা এটা বলছেন যে ডপলার ইমেজিং আমরা অ্যাওর্টিক প্রসেসে আমরা দেখালাম একটা, আমরা এই যে আমরা যারা ইকো করছেন তারা জানেন, হ্যাঁ এখানে যদি আমি কন্টিনিউয়াস এই যে লম্বা দাগ কন্টিনিউয়াস ডপলার থেকে শুধু সরাসরি মাপতে যাই, কন্টিনিউয়াস ডপলারে পড়ে আমি যদি পিকে মাপি মেজারমেন্ট নেই তাহলে শুধু পিক মেজারমেন্ট আসবে। আর যদি এই ট্রেস অ্যাওর্টিক ভালভ ট্রেস এখানে একটা অপশন থাকে, অপশনে কখন আমি এইটাকে ঘুরাই নিয়ে যাই, তাহলে অ্যাওর্টিক ভালভ ভি ম্যাক্স ভেলোসিটি ম্যাক্স যদি আমি সিলেক্ট করি ডান দিকে মেজারমেন্ট করব তাহলে শুধু ভি ম্যাক্স আসবে, পিক প্রেসার আসবে। আর যদি ট্রেসিং করি চারদিকে ঘুরাই নিয়ে যাই, মার্জিনটা ঘুরাই নিয়ে যাই, তাহলে আমরা মিন গ্রেডিয়েন্ট আসবে, পিক এবং মিন গ্রেডিয়েন্ট দুটো আমাকে দেখতে হবে তাহলে। আর এখানে দেখেন যে এখানে একটা এই যে একটা ইকোজেনিক ভাইব্রেশন আসতেছে আর ক্লোজিং, তাহলে ওপেনিং এবং ক্লোজিং বিট আসতেছে, এটা পরেরটা ওপেনিং আগেরটা ক্লোজিং, ওপেনিং ক্লোজিং, ওপেনিং ক্লোজিং, আগের সেম ক্লোজিং আর মাঝখানে আসছে ক্লোজিং, দুইটা আমরা দেখতেছি ওপেনিং ক্লোজিং। এখানে অ্যাওর্টিক সিস্টোলের পরে দিস ইজ ক্লোজিং, সিস্টোলের আগে দিস ওপেনিং, সিস্টোলের আগে দিস ইজ ডায়াস্টোল, দিস ইজ ডায়াস্টোল, দেন সিস্টোল ওপেনিং এন্ড ক্লোজিং অ্যাওর্টিক ভালভ। তাহলে এখানে আমরা পিক গ্রেডিয়েন্ট 16 আর মেইন গ্রেডিয়েন্ট 14 দেখতেছি। মাইটাল ভালভে সেম, আমরা চারটা ভালভের ধরন দেখাইছি এখানে, বিভিন্ন ভালভের, স্টার এডওয়ার্ডের বল এন্ড কেজ এটা একটা, সেন্ট জোস মিন 4, মিন এখানে 9। এখানে আমরা অ্যাওর্টিকে দেখতেছি পিক এবং মিন দুইটাই দেখতেছি, আর মাইটালে মিন দেখতেছি, মাইটালে মিন দেখতেছি। এখানে আমরা দেখাচ্ছি যে ডিফারেন্ট ভালভের একই সাইজের জন্য ডিফারেন্ট ভালভের পিক এবং মিন বেশি থাকে। এই যে বেসলাইন কোম্পানির যে তার বেসলাইন, এই বেসলাইনটা আমাকে জানা থাকতে হবে যে আমি এতটুকু থাকে, আমি তাইলে রোগীর সাথে মিসম্যাচ হচ্ছে কিনা, প্রার্থী হচ্ছে কিনা, তাহলে পেশেন্টের পোস্ট অপারেটিভ ফার্স্ট ফলো আপে তার বেসলাইন নিউ বেসলাইন আমরা গ্রেডিয়েন্টটা রেকর্ড রাখবো, রোগীকে বলবো এই কোড আপনার রাখবেন সবসময়, এটা রেকর্ডও রেখে দিব ফাইলে, তার নিউ বেসলাইন গ্রেডিয়েন্টটা রেখে দেবো। আর আরেকটা হলো টাইপ অনুযায়ী আমরা যেখানে খেয়াল করি কার্বনটা স্ট্যান্ডার্ড বোভাইন যেটা দেখেন, আমি যদি দেখি 21, আমরা 21 আর আমাদের দেশে 21, 25, 29 তিনটা সাইজ বেশি ইউজ করা হয়, 27 ইউজ করা হয় বেশি, 21, 27। তাহলে দেখেন আপনি 21 যদি দেখি পিক গ্রেডিয়েন্ট 21, মিন গ্রেডিয়েন্ট এনে 20, ইফেক্টিভ অরিফিস এরিয়া 1.5, কার্পেন্টার এডওয়ার্ডে হ্যানক স্ট্যান্ডার্ডে 21 18 হয়ে গেল, এখানে 18 12 অনেক কম। একটা প্রশ্ন করতে পারি স্যার? হ্যাঁ বলো স্যার তাহলে কি স্যার হচ্ছে যে এই ইমপ্ল্যান্টেড বাল্বগুলোতে স্যার মানে আলাদাভাবে ইফেক্টিভ অরিফিস এরিয়া দেখা দরকার নাই, এই ইকুয়েশনটা পিক গ্রেডিয়েন্ট আর মিন গ্রেডিয়েন্ট যত পাওয়া যাবে সেটা দেখেই স্যার আমরা ওই ইফেক্টিভ অরিফিস এরিয়াটা
না, ইয়ে করে অনেকগুলো ফেলবো স্যার। প্যারামিটার দেখতে বলছে, আমি পরে আসতেছি, একটা একটা করে আসতেছি, আমি একটা একটা করে আমি আসতেছি। প্যারামিটার অনেকগুলো প্যারামিটার বলছে, ইফেক্টিভ অডিফিস এরিয়া, তারপরে ডাইমেনশনলেস ইন্ডেক্স, অনেকগুলো অনেকগুলো প্যারামিটার আছে দেখার জন্য। আমি পরে আসতেছি, পরে সামারি করতেছি, ঠিক আছে? তাহলে সিঙ্গেল টেন্ট ইন্ডেক্সে 21 দেখেন, এখানে 26, 14। ইফেক্টিভ অডিফিস এরিয়া 1.1, এখানে ছিল 1.5। বাইলিফ্টেটে 21 সাইজের জন্য 25, 15, 1.4। তাহলে বোভাইনের যে সাইজ বাইলিফ্টেটে তা পাওয়া যাচ্ছে, হ্যাঁ, ইফেক্টিভ অডিফিসের বেশি পাওয়া যাচ্ছে, কিন্তু অন্যগুলোতে ইফেক্টিভ কম পাচ্ছি আমরা। এই জন্য এগুলো কম্পেয়ার করা, রোগীর কি ধরনের লাগানো হয়েছে এটা খুব ভাইটাল, কি ধরনের তার ভাল্ব লাগানো হয়েছে, এটা যদি রেকর্ড না দেয় তাহলে খুব কঠিন। তাহলে এগুলো ইভালুয়েট করা নতুন, তাহলে নতুন যা করবো এটাই নিউ বেস লাইন, আমি যা পাইলাম এটাই নিউ বেস লাইন, আপনার আগের কোনো রেকর্ড নাই। অনেক রোগী আসে এরকম, আগের রেকর্ড দেখায় না। মাইটালে আবার সেম জিনিসই দেখেন, মাইটালে সাইজ একটু বড় নেওয়া হয়। মাইটালে অ্যাওর্টিকের সাইজ 21 থেকে 27 এর ভিতরে, মাইটালের সাইজ 27 থেকে 29, 33 মধ্যে বিভিন্ন সাইজের নেওয়া হয়। তাহলে মাইটালে 27 এর জন্য যেটা ছিল 6, গ্রেডিয়েন্ট কিন্তু কম এখানে, হ্যাঁ, মিন গ্রেডিয়েন্ট, এখানে মিন গ্রেডিয়েন্টে দেখা হচ্ছে 6। প্রেসার অফ ফ্রেম 18, প্রেসার অফ ফ্রেমটা অবশ্য না দেখতে বলছে, মডারেটর ছাড়া আমি পরে বলতেছি কথা। 6 এর হলে বাইলিফিটে মাত্র 2.5, ঠিক আছে? তাহলে সাইজ এবং উপর ডিপেন্ড করতেছে। তাহলে একটা হলো স্টেনোরিসিস বললাম, একটা গ্রেডিয়েন্ট বেশি থাকে। আমরা 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 যদি 6 পাই, নরমাল মেটাল, আমরা মেটাল স্টেনোসিস কি বলি, মাইল্ড মেটাল স্টেনোসিস, তাই না? 6 গ্রেডিয়েন্ট কি মাইল্ড মেটাল, 5 পর্যন্ত নরমাল বলি, মেন গ্রেডিয়েন্ট 5 পর্যন্ত নরমাল বলি, তাই না ইমতিয়াজ? মেন গ্রেডিয়েন্ট 5 এর বেশি হলে কত মেটালে? মাইল্ড, মডারেট, সিভিয়ার কোন গ্রেডে পড়বে? মাইল্ড হবে। মাইল্ড। মাইল্ড। আচ্ছা, 5 এখানে থেকে 10 মডারেট, 10 এর উপর সিভিয়ার। তাহলে 6 যদি থাকে কারো, এটা কি মাইল্ড না মডারেট? সেটা তো স্যার মডারেট হবে স্যার, মোর দ্যান 5। মডারেট 5 to 10 হচ্ছে মডারেট। আচ্ছা, মাইল্ড কত পর্যন্ত? 5 পর্যন্ত। 5। 5 পর্যন্ত। আচ্ছা, তাহলে এখন নেক্সট আসি ফিজিওলজিক্যাল চেঞ্জ। একটা নরমাল যে অ্যাবনর্মালিটি, নরমালের যে ভেরিয়েশন, নরমাল ভেরিয়েন্ট যে প্যাথোলজিগুলো আমরা পাই, এগুলো আমরা পাইতে পারি। এটা ফিজিওলজিক্যাল রিগার্জিটেশন, এটাকে ওয়াশিং জেট বলতেছে। ওয়াশিং জেট একটু রাখা হয় যাতে টু প্রিভেন্ট থ্রম্বাস ফর্মেশন। 10 to 15% ভলিউম হতে পারে, 10 to 15% অফ দ্য ভলিউম, মোর দেন 30% না। Jet low in momentum, homogeneous in color, alaging mostly confined to the base of the jet. Just base এই alaging পাওয়া যায়। এখানে দেখো, এই যে এটা বাইলিফ্লেটেড, 2 লিফলেটের ফাঁক দিয়ে রিগার্জিট হতে করতেছে। ফিজিওলজিক্যাল অল্প রিগার্ড, এখানে বাইলিফলেটেড অ্যাওর্টিক পজিশনে অল্প রিগার্জ করতেছে। এখানে যদি খেয়াল করি, একটু যদি খেয়াল করেন, এই যে ইকোজেনিক পার্টটা, দ্যাট ইজ দ্য রিং। ইকোজেনিক এখানে, দ্যাট ইজ দ্য রিং। রিং এর বাইরে কিন্তু না, খেয়াল করেন, রিং এর বাইরে হলে কিন্তু জিনিসটাকে আমরা বলতাম যে তাহলে প্যারাভালভুলার। রিং এর বাইরে বলতাম প্যারাভালভুলার। এটা খুবই খেয়াল করতে হবে। দিস ইজ নট প্যারাভালভুলার, দিস ইজ ইন্ট্রাভালভুলার, ইন্ট্রাপোস্টেরিক। বাইলিফটেটের যে সাইড প্যানেল দিয়ে রিগার্জ করতেছে, সাইড প্যানেল দিয়ে রিগার্জ করতেছে এখানে। ট্রান্সভালভুলার, নট দি প্যারাভালভুলার। এই জন্য আমাকে এই যে ডিফাইন করতে হবে রিংটা কোথায় আছে, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে হলো একটা হলো শেডোয়িং। শেডোয়িং কি, যে মেকানিক্যাল ভালভের জন্য একটা শেডো পড়ে পিছনে, ইভেন বায়োপ্রস্থেটিক ভালভের জন্য একটা শেডো পড়তে পারে। এই যে রিং যেটা মেকানিক্যাল স্ট্যান্ড রিং যেটা থাকে, হ্যাঁ, ওটার জন্য হতে পারে। তাহলে এই শেডোর জন্য আমার রিগার্সটা আমাকে না দেখতে পাই, তাহলে গেইন কমাই দিলে, 2D গেইনটা কমাই দিলে আমি তাহলে এটা ওভারকাম করতে পারবো।
এই যে এখানে দেখা যাচ্ছে যে এই যে অ্যাওর্টিক প্রস্থেরিস স্যানজোস মেকানিক্যাল বাইলেফটের ছিল, এই যে রিভারবেশনটা পিছনে এই পর্যন্ত আসছে। এখন যদি আমাকে এলএতে থ্রম্বাস কিনা এরকম নানান চিন্তা আসতে পারে, পিছনে কি জিনিস, এলএতে এত কিছু জিনিস, কিন্তু এগুলো দিজ আর রিভারবেরেশন বা শ্যাডোয়িং ইফেক্ট অন দি অ্যাওর্টিক ভালভ। হ্যাঁ স্যার, আগের ছবিটা বলবেন স্যার, আগের ছবিটা একটু দিতেন। এটা না এটা? এটা স্যার, হুম, ইকোর ছবিটা স্যার। ইকোর ছবিটা, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, এখানে অ্যাওর্টিক অ্যারো যে এরো দুটো অ্যারো হলো, যে দুটো আছে এই দুটো রিং, তাই না? এই দুইটা এই দুইটা রিং, এই দুইটা রিং। আর লিফটেড মাঝখানে এখানে দেখা যাচ্ছে না রিংটা দেখা যাচ্ছে এখানে। কারণ তো ডিফারেন্ট এক এক অ্যাঙ্গেল থেকে আপনি এক এক জিনিস ভালো দেখতে পাবেন। লিফলেট এত দূরে থাকবে না, এত দূরে লিফলেট থাকবে না, আউটার লিফলেট মাঝখানে থাকবে, এইগুলো লিফলেট হবে। এখানে দেখা যাচ্ছে ছোট্ট এই যে একটা দেখা যাচ্ছে না সাদা, এই যে একটা স্ট্রেট দিস মে বি দি লিফলেট। এই যে এইদিকে দুটো অবলিক দূরে দেখা যাচ্ছে, অবলিক চাঁদাটা। আর মোর ইকোজেনিক যেটা, দ্যাট ইজ রিং। আচ্ছা, এইটা আমরা পড়ছি আগের দিন, কি কি টাইপ থাকে একটু ছবিগুলো দেখাই দিচ্ছি। ইকোতে এরকম দুইটা লিফলেট দেখা যাচ্ছে, সিঙ্গেল লিফলেট, বল এন্ড ক্যাচ দেখা যাচ্ছে, ইরিগেশন এখান থেকে দেখা যাবে। জাস্ট শেপ কতগুলো দেখাচ্ছে আর কি। বায়োপ্রস্থেটিক ভালভ, এটা হচ্ছে সুচালের যেটা নাকি টাভি রিপ্লেসমেন্ট ভালভ, যেগুলো আগে থেকে ফিক্সড, ওখানে এক্সপান্ডিবল ভালভ, এটা এক্সপান্ডিবল ভালভ রিপ্লেস করা, যেটা অ্যাওর্টিক এরিয়াতে নিচেরটা। এটা স্ট্যান্ডলেস আর হলো এক্সপান্ডিবল। বায়োপ্রস্থেটিকের তিনটা প্যাটার্ন, আর ওগুলো মেকানিক্যাল ভালভের তিনটা প্যাটার্ন। ইকো তেমন দেখা যাবে। স্ট্যান্ডেড বা স্ট্যান্ডলেস ভালভ লিফলেট গুলো তো ন্যাচারাল, তো বলে এখানে ভালভ লিফলেট দেখা যাবে না, হয়তো নর্মালের মতোই লাগবে, শুধু রিং দেখা যাবে। এবং স্ট্যান্ডলেস এর রিংও দেখা যাবে না, অস্কালেশনের সাউন্ডও শোনা যাবে না, বায়োলজিক্যাল প্রস্থেটিক ভালভের সাউন্ডও শোনা যাবে না। মাইল্ড এমআরআই অল্প এমআরআই সাউন্ড পাওয়া যাবে, মাইল্ড এমআরআই তো সাউন্ড পাওয়া যায় না, ফিজিওলজিক্যাল এমআরআই সাউন্ডও পাওয়া যাবে না, অস্কালেশনের নরমাল পাওয়া যাবে। স্যার, আগের ছবিটা আর একটু দেখবো। তিনটা ডিফারেন্সিয়েটিং, ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেন তো একটু ডিপার্টমেন্ট বলছে। হ্যাঁ নীলুফা বলেন। অন্য কিছু না, না আমারটা কালারটা আমি আমি গ্রেডিয়েন্ট পাচ্ছি না, বাট মনে হলো এত এত মোজাইক কেন, আমি কনফিউজ হয়ে গেছিলাম আসলে, এই জন্য না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আপনি রিপোর্টটা কমপ্লিট করে দিয়ে দেন, হ্যাঁ বাকি নর্মাল পাইছি আমি। আচ্ছা, এই খুব করিন রে, ওই দিন স্যার, নাকি প্রথমটা তিনটা ফ্লো দেখা যাচ্ছে না, এই যে সেন্ট্রাল আর তিনটা ফ্লো দেখা যাচ্ছে না প্রথমটায়, এই যে ডপলার এখানে তিনটা ফ্লো, হ্যাঁ তিনটা ফ্লো আসবে, তো তিনটা ফ্লো আসবে, ফ্লো দেখা যাচ্ছে, আসতে পারে, কিন্তু টোটাল সেন্ট্রাল একটা আর দুপাশে দুটা, সেটা দুই পাশে টেলিকাস্ট হতে পারে, মাইল্ড ডিগার হতে পারে, কিন্তু টোটাল ভলিউম 15% এর বেশি হবে না। ঠিক আছে, বুঝতে পারছি স্যার। তিনটা ফ্লো দেখা যাচ্ছে এখানে, আর এখানে সিঙ্গেল ফ্লো একটা দুইটা তিনটা ফ্লো হতে পারে এখানে। আচ্ছা, এখন তাহলে ইভালুয়েশনের সময় এই যে কথাগুলো এখানে, তাহলে এখানে কতগুলো পয়েন্ট দেখেন। একটা হলো যেটা ক্লিনিক্যাল ইনফরমেশন, আমরা ডেট অফ ভালভ রিপ্লেসমেন্ট, টাইপ এন্ড সাইজ অফ প্রস্থেটিক ভালভ, হাইট, ওয়েট, বডি সারফেস এরিয়া, সিম্পটম রিলেটেড টু ক্লিনিক্যাল ফাইন্ডিংস, ব্লাড প্রেশার, হার্ট রেট, এগুলো আমরা ক্লিনিক্যালি দেখলাম। ইমেজিং অফ দি ভালভ, মোশন অফ দি লিফলেটস, অক্লুডার,
আমরা 2D তে দেখতেছি প্রেজেন্স অফ ক্যালসিফিকেশন, লিফলেট, অ্যাবনর্মাল ইকো ডেন্সিটি অফ দ্য ভেরিয়াস কম্পোনেন্টস অফ দ্য প্রস্থেসিস, ইকো ডেন্সিটি গুলো কেমন আছে, প্রস্থেটিক ভালভ যদি হয় তার কোন ক্যালসিফিকেশন হচ্ছে কিনা, বায়োপ্রস্থেটিক ভালভ ক্যালসিফিকেশন ডেভেলপ করতেছে কিনা, ভেজিটেশন, থ্রম্বাস, পেনাস হচ্ছে কিনা, ভালভ সুইং, রিং ইন্টিগ্রিটি, মোশন, এগুলো দেখবো 2D তে। ডপলারে আমরা কন্ট্রোল অফ দি জেট দেখবো, পিক ভেলোসিটি গ্রেডিয়েন্ট, মিন গ্রেডিয়েন্ট, ভিটিআই, ডাইমেনশনলেস ভেলোসিটি ইন্ডেক্স, তারপরে প্রেসার অফ টাইম, মাইটাল অফ টাইগার স্পিড ভালভে, ইফেক্টিভ অরিফিস এরিয়া, প্রেজেন্স অফ লোকেশন অফ সিভিয়ারিটি অফ দি রিগার্জিটেশন, আদার রিকর্ডিং ডাটা, এলভি, আরবি সাইজ, ফাংশন, হাইপারট্রফি, এলএ এবং রাইটেটিয়াল সাইজ, কনকমিনেন্ট ভালভুলার ডিজিজ, অন ভালভুলা আছে কিনা, এস্টিমেশন অফ দি পালমোনারি আর্টারি প্রেসার, প্রিভিয়াস প্রসিডিং, পোস্ট অপারেটিভ স্টাডি হোয়েন অ্যাভেলেবল, তার সাথে কম্পেয়ার করবো আমরা জিনিসগুলো। তাহলে এই ম্যাটারগুলো আমরা দেখবো, সবগুলো জিনিস আমরা দেখবো, সব মিলিয়ে তারপর ডিসিশন নিব যে আমার গুড ফাংশনিং না ম্যাল ফাংশনিং। স্যার 1 মিনিট টাইম আছে, বন্ধ হয়ে যাবে। বন্ধ যাবে না? তাহলে সেম লিংকে যাব স্যার, আর যদি সেম লিংক না হয় তাহলে আমি আবার লিংক দিব স্যার, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে একটু থাকেন, হ্যাঁ, এবং পরের দিনগুলো আসতেছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে আমরা এই যে 2D তে যেটা বললাম, ওপেনিং ক্লোজিং মোশন অফ দি অক্লুডার দেখলাম, তারপরে থ্রম্বাস, পেনাস এগুলো দেখলাম আমরা, রকিং মোশন আমরা দেখবো, পরে ভিডিও দেখাবো, আমি রকিং মোশনের ভিডিও দেখাবো। হার্ট রেটের সাথে খুব গুরুত্বপূর্ণ ডপলার অ্যাসেসমেন্ট। হার্ট রেট যদি বেশি হয় তার ডপলার অ্যাসেসমেন্ট ভেরি করে। হার্ট রেট একটা স্ট্যান্ডার্ড হার্ট রেটেই শুধু আমাদের মেজারমেন্ট গুলো ভালো আসে, ঠিক আছে? কারণ ডায়াস্ট্রিক ভলিউমের উপরে, ডায়াস্ট্রিক টাইমের উপরে ভলিউম নির্ভর করে এবং ফ্লো প্রেসার গ্রেডিয়েন্ট নির্ভর করে, ডায়াস্ট্রিক ফিলিং টাইমের উপর নির্ভর করে। আর চেম্বার ডাইমেনশন গুলো দেখা কম্পেয়ার প্রিভিয়াস। এখন ভালভ সাইজ নট ইফেক্টিভ অরিফিস এরিয়া। এখন দেখেন এখানে যে ভালভ সাইজ ইন্টারনাল ডায়ামিটার যা ছিল, ইফেক্টিভ অরিফিস এরিয়া কিন্তু এখানে ইন্টারনাল ডায়ামিটার পুরোটা না, এবং এখানে ইফেক্টিভ অরিফিস এরিয়া 3টা, এই 3টা মিলে ইফেক্টিভ অরিফিস এরিয়া, এই 3টা মিলে হবে ইফেক্টিভ অরিফিস এরিয়া। তাহলে আমরা যদি দেখি আরেকটা পয়েন্ট হলো যে জিওমেট্রিক অরিফিস এরিয়া এবং ইফেক্টিভ অরিফিস এরিয়া। তাহলে জিওমেট্রিক অরিফিস এরিয়া এর মধ্যে পার্থক্য কি হলো, যে জেনারেলি জিওমেট্রিক অরিফিস এরিয়া ইফেক্টিভ অরিফিস এরিয়ার চেয়ে বড় থাকে। তাহলে ইফেক্টিভ অরিফিস এরিয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বেশি। আচ্ছা, তাহলে আমরা প্রেসার গ্রেডিয়েন্ট দেখবো ডপলারে, ইফেক্টিভ অরিফিস এরিয়াটা মাপবো, স্ট্রোক ভলিউম ডিভাইডেড বাই বিটিআই অপোস্টেরিক ভালভ। আচ্ছা, ভালভ আর ডাইমেনশনলেস ভেলোসিটি ইন্ডেক্স, এটা আমরা পরে, আর প্রেসার রিকভারি। তাহলে আমরা ডপলারে 4টা জিনিস দেখতেছি, গ্রেডিয়েন্ট, ইফেক্টিভ অরিফিস এরিয়া, ডাইমেনশনাল ভেলোসিটি ইন্ডেক্স আর প্রেসার রিকভারি। তাহলে ইফেক্টিভ অরিফিস এরিয়া আমরা ট্রেসিং করে ক্রস সেকশনাল এরিয়া, বিটিআই যেটা ইফেক্টিভ অরিফিস এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া এলভিওটি, বিটিআই এলভিওটি, বিটিআই ইফেক্টিভ অরিফিস এরিয়া আমরা বের করলাম, ঠিক আছে? বিটিআই দিয়ে ইফেক্টিভ অরিফিস এরিয়া আমরা বের করলাম। আর ইকোতে যারা প্লেসমেন্ট হবেন তারা এইটা একটু প্র্যাকটিস করার চেষ্টা করেন, তাহলে হিসাবটা ক্যালকুলেশনটা মনে থাকে, নাহলে পরে মনে থাকে না। দৈনিক 1-2টা অন্তত একাডেমিক করার
কইরা ভিডিওগুলো নিজে রাখা। প্রেসার অফ টাইম not applicable to use the pressure of time formula to estimate the orifice area of prosthetic valve, valid only in moderate to severe stenosis. The prosthetic valve এটা applicable না। For larger valve areas, pressure of time reflects area and LV compliance characteristics and loading condition and has no relation with the valve area. তাহলে pressure of time নির্ভর করে LV এবং atrium এবং ventricular compliance এর উপরে, লোডিং কন্ডিশন মানে রেট, হার্ট রেট, ভলিউম স্ট্যাটাস, হার্ট রেট, ডায়াস্টলিক পিরিয়ড, ভলিউম স্ট্যাটাস, এগুলোর উপর নির্ভর করে প্রেসার অফ টাইম। এই জন্য মডারেট বা সিভিয়ার স্টেনোসিস শুধু প্রেসার অফ টাইমটা অ্যাপ্লিকেবল, এবং এই যে প্রস্তুতি ভালভে এটা প্রযোজ্য না। আর তো প্রেসার অফ টাইম আমরা কিভাবে দেখবো? আমার জেট তো তিনটা, একটা জেট না, এক বা একাধিক, দুইটা বা তিনটা জেট। এই জন্য প্রেসার অফ টাইম এখানে অ্যাপ্লিকেবল হবে না। তাহলে মাইটাল ভালভের কন্টিনিউটি ইকুয়েশন সেম। মাইটাল ভালভের জন্য ক্রস সেকশন এরিয়া এলভিওটি, ভিটিআই এলভিওটি, ভিটিআই মাইটাল ভালভ, আর আগেটা ছিল ভিটিআই অ্যাওর্টিক ভালভ। উপরেরটা দেখবে ক্রস সেকশন এলভিওটি আর ভিটিআই এলভিওটি ডিভাইডেড বাই ভিটিআই মাইটাল ভালভ আর ভিটিআই অ্যাওর্টিক ভালভ। তাহলে আমরা দুইটাতে আমরা এফেক্টিভ অরিফিস এরিয়া দেখতে পারি আমরা কন্টিনিউটি ইকুয়েশনের মাধ্যমে। এখন হচ্ছে ডাইমেনশনলেস ইন্ডেক্স বা ডপলার ভেলোসিটি ইন্ডেক্স। এটা ডাইমেনশন যাই হোক, ডাইমেনশন এই জন্য আমার যদি ভালভের সাইজ, আউটার সাইজ যাই হোক না কেন, আমি শুধু ভেলোসিটি দিয়ে আমি এটা দেখতে পারি। তাহলে ভেলোসিটি এলভিওটি, ভেলোসিটি জেট, পোস্ট প্রি ভালভ এবং পোস্ট ভালভ, প্রি ভালভ এবং পোস্ট ভালভ থিওরিটিক্যালি নরমাল হওয়ার কথা। থিওরিটিক্যালি নরমাল হওয়ার কথা, এটা একই হওয়ার কথা। থিওরিটিক্যালি এটা একই হওয়ার কথা, ঠিক আছে? থিওরিটিক্যালি একই হওয়ার কথা। যদি দেখা যাচ্ছে কি যে প্রেসার গ্রেডিয়েন্ট এখানে এসে বেড়ে যাচ্ছে, এখানে যে ভেলোসিটি পোস্ট ভালভ ভেলোসিটি বেড়ে যাচ্ছে, বুঝতে এক আমার পরে আবার দেখতেছি জিনিসটা। এই যে দেখেন এখানে প্রেসার, আচ্ছা এটা বলে ভেলোসিটি, একটা ভেলোসিটি ইন্ডেক্স আমরা করতেছি একটা, আর একটা প্রেসার ইন্ডেক্স করতেছি আমরা। ভেলোসিটি বাড়লে এখানে দেখেন প্রেসার এখানে যা ছিল প্রেসার 2 তে কমে যায়, আবার 3 থেকে পরে বাড়তেছে। এটা বলে এই কথা বলে প্রেসার রিকভারি বলে। এই যে এখানে প্রেসার কমে গেছে, প্রেসার কমে গেল, এখানে প্রেসার বেড়ে গেল। এটা ভালভের একটা মানে ভাস্কুলার কমপ্লায়েন্সের কারণে, অ্যাওর্টার কমপ্লায়েন্সের কারণে এই চেঞ্জটা চলে আসে। এখানে যদি ভেলোসিটি মাপি, ফোকাল পালস স্ট্রোক দিয়ে এখানে ভেলোসিটি মাপি, পালস স্ট্রোক দিয়ে এখানে ভেলোসিটি মাপি, পালস দিয়ে এখানে ভেলোসিটি মাপি, তিনটে এখানের চেয়ে 1 এর চেয়ে 2 তে কম, 2 এর চেয়ে 3 তে বেশি। এই যে 3 তে বেড়ে গেল, দিস ইজ কল্ড প্রেসার রিকভারি। এই জন্য আমি যদি কন্টিনিউয়াস ওয়েভ ডপলার দিয়ে এই বরাবর ধরি, একদম কন্টিনিউয়াস এই বরাবর ধরি, তাহলে গ্রেডিয়েন্ট যেটা 1 এবং 3 এর মধ্যে গ্রেডিয়েন্টটা দেখাবে। খেয়াল করেন, সে কিন্তু 2 দেখাবে না আমাকে, আর সে 1 এবং 3 এর মধ্যে গ্রেডিয়েন্ট দেখাবে। ফলে গ্রেডিয়েন্ট এখানে 1 এবং 3 গ্রেডিয়েন্ট হবে। এখন 1 এবং 3 যে গ্রেডিয়েন্ট আর 1 এবং 2 গ্রেডিয়েন্ট কোনটা বেশি হবে? 1 এবং 3 গ্রেডিয়েন্ট বেশি নাকি 1 এবং 2 গ্রেডিয়েন্ট বেশি? 2 gradient বেশি হবে, so more than 1. 1 এবং 2, 1 ভার্সেস 2 গ্রেডিয়েন্টটা ইজ মোর দ্যান 1 ভার্সেস 3। এই জন্য একটা কথা ভালো করে বুঝেন, আমি যদি ক্যাচ করে প্রেসার গ্রেডিয়েন্টে দেখি, হ্যাঁ, পিকচেল দিয়ে দেখবো আমি 2 গ্রেডিয়েন্ট, 2 সাইটের গ্রেডিয়েন্ট দেখবো, 1 সাইটের গ্রেডিয়েন্ট দেখবো। এখানে যে গ্রেডিয়েন্টটা বেশি আসবে, আমি যদি ইকোতে ডপলার কন্টিনিউয়াস ওয়েভ পেপার দিয়ে গ্রেডিয়েন্টটা দেখি, ক্যাথের রিলেশন ক্যাথের গ্রেডিয়েন্টের চেয়ে ইকো গ্রেডিয়েন্টটা কম আসবে। সিগন্যাল ফেজ বুঝতেছেন এটা কথাটা? সঞ্জিতা বুঝতেছো? জি স্যার। ঠিক আছে, তাহলে এগুলো ডাইমেনশনলেস ইন্ডেক্স, ভেলোসিটি ইন্ডেক্স, এটি কয়েকটা ব্যাপার। এখানে প্রেসার রিকভারিটা কিভাবে দেখানো হয়েছে? এখানে ইনিশিয়াল ড্রপ, এখানে কমে গেছিল প্রেসারটা, এখানে ভেলোসিটি এখানে কমে গেল, বলে ভেলোসিটি বাড়লো, প্রেসার রিকভারি করলো, প্রেসার এখানে কমে গেছিল, প্রেসার রিকভারি করলো, প্রেসার এখানে কমে গেছিল, প্রেসার যা ছিল এখান থেকে কমে গেছিল, কমে যাওয়ার পরে এখানে আবার প্রেসার বেড়ে গেল। দ্বিতীয় আর্টেরিয়াল ওয়াল কমপ্লায়েন্স। আমরা প্রেসারের ডেফিনিশন জানি কি? the lateral pressure exerted over the wall,
তাহলে কেমন, this is called pressure recovery. In the absence of pressure recovery, different location of sample volume measurement will bear similar velocities. Flow through a tapered stenosis result in a significant pressure recovery downstream from the obstruction. In this case, sampling within the obstruction SV 1, sample volume 1 yields a higher velocity compared with this sample side downstream, sample volume 2, where the pressure recovery has occurred. এখানে ভেলোসিটি বেশি, প্রেসার কম, এখানে ভেলোসিটি কম, প্রেসার বেশি। রিকভারি অফ প্রেসার অ্যাসোসিয়েটেড উইথ এ লোয়ার ভেলোসিটি। তাহলে আচ্ছা, এখন ডপলার ভেলোসিটি ইন্ডেক্স সিম্পল and useful into evaluating stenosis is dimensionless and calculated as a ratio between the outflow tract velocity and the maximum velocity through the processes, যেটা আমরা আগে দেখাইছিলাম 1 এবং 2 এই দুটোর মধ্যে রেশিও করা আছে। Two velocity will be the same, yielding a ratio 1. Because all processes are somewhat stenotic, a Doppler velocity index is less than 1 is considered consistently obtained. The expected range from the normally functioning aortic processes is 0.3 to 0.5. এত অর্ধেক হয়ে যেতে পারে velocity কমে। Although this dimensionless number has limited utility in isolation, it can be obtained reproducibly, provides a useful parameter to detect changes over time. In addition, it avoids the challenges of measuring the outflow tract diameter. আমরা যে ইফেক্টিভ ওডিএফ করেছিলাম মাপার জন্য যে আউটফ্লো ট্রাক্ট ডায়ামিটার, অ্যালভিওটি ডায়ামিটার মাপবো, এটা তো কার্ডিয়াক শেপ চেঞ্জ করানো পারা যায় না, বলে ভেলোসিটি ইন্ডেক্সটা পালস ওয়েভ দেখলে ওটা পারা যেতে পারে। স্যার প্রেসার রিকভারি ইম্পর্টেন্সটা কি হবে স্যার? মানে এটা আমরা স্যার প্রেসার রিকভারি ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা কি হবে? মানে আমরা এটা কেন করতেছি? আমরা করতেছি ভালভের ফাংশন দেখার জন্য। এটা আমরা 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 কি বললাম এখন, আমরা ডপলারে আমরা কয়েকটা জিনিস দেখতেছি। কি কি দেখতেছি? একটা হলো গ্রেডিয়েন্ট দেখতেছি, গ্রেডিয়েন্ট ইফেক্টিভ ওরিফিস এরিয়া, জি ডিভিআই আর প্রেসার আর প্রেসার রিকভারি। তাহলে ইফেক্টিভ ওরিফিস এরিয়া মাপতে গেলে আমার তো ডায়ামিটার লাগতেছে, অ্যালভিওটি ডায়ামিটার লাগতেছে। গ্রেডিয়েন্টে আমরা পাচ্ছি কিছু বেশি পাচ্ছি, শুধু গ্রেডিয়েন্টের উপর নির্ভর না করে এগুলো আদার প্যারামিটার, এগুলোর উপর আমরা দেখতে পারি। এগুলোর উপর পরবর্তীতে পেশেন্টের স্টেনোসিস ডেভেলপ করলো কিনা এটা আমরা মাপতে পারি। রিগ্রেশন ডেভেলপ করলে ভলিউমের ভেলোসিটি বেড়ে যাবে, ভলিউম এন্ড ট্রান্সভার্সুলার ফ্লো বেড়ে যাবে রিগ্রেশন বাড়লে। তারপর স্টেনোসিস হলে ভেলোসিটি বেড়ে যাবে। পরবর্তী ফলোআপের জন্য আমার বেজের কাজে লাগবে, প্যারামিটারগুলো কাজে লাগবে আমার। এইজন্য স্টেনোসিস হলে তো ভেলোসিটি বাড়বে, যে হ্যাঁ ওকে, শুধু একটার উপর ডিপেন্ড না করে আমরা এগুলো দেখতেছি আবার ডিফারেন্ট প্যারামিটার। জি স্যার, হ্যাঁ ডিপেন্ড প্যারামিটার দেখতেছি। আর যেটা বলছিলাম যে ওই যে এখানে যে কথাটা ছিল, আমরা যে গ্রেডিয়েন্ট দেখতেছি তো এর মাধ্যমে এই 1 এবং 3 মধ্যে কন্টিনিউয়াসের মাধ্যমে দেখতেছি আমরা, তাই না? কন্টিনিউয়াসের মাধ্যমে এটা দেখতেছি আমরা। আর ডাইমেনশন ভেলোসিটি ইন্ডেক্সে আমরা এই দুটো দেখতেছি। প্রেসার রিকভারিতে এটা আর এটা দেখতেছি 1 আর 3। ডিভাইসে দেখছি 1 আর 2। আচ্ছা, তাহলে আমরা এটা বললাম যে এখন আমাদের ইয়েতে এগুলো আমরা এই প্রেসার প্যারামিটার আমরা দেখতেছি বললাম। এখন আমরা কমপ্লিকেশন গুলো দেখব। তাহলে পেশেন্ট প্রসেসিস মিসম্যাচ, পিপিএম তে ভাই অ্যাব্রিভিয়েশন লেখো না তোমরা পরীক্ষা সময়। এখানে পেশেন্ট প্রসেস মিস, এটা পার্মানেন্ট পেসমেকার হয়ে যাবে আবার। এটা পেশেন্ট প্রসেসিস মিসম্যাচ, ডেইসেন্স, ফেলিওর মানে অবস্ট্রাকশন হতে পারে, থ্রম্বোসিস, থ্রম্বোএম্বোলিজম, প্যারাস ফর্মেশন, সিডোঅ্যানোরিজম, এন্ডোকার্ডাইটিস, হেমোলাইসিস। এই কমপ্লিকেশন গুলো কমনলি আমরা পাইতে পারি। এগুলো তো আর হেমোলাইসিস দেখবো না, বাকিগুলো আমরা এগুলোতে দেখবো। আচ্ছা, বায়োলিফ্রেট ভাবের নরমাল একটা দেওয়া হলো টিতে, স্ট্যান্ডার্ড বায়োপ্রসেস বা নরমাল ভাব দেওয়া হলো বায়োপ্রসেস। বায়োপ্রসেস লিফলেটে বায়োলজিক্যাল লিফলেট দেখা যাচ্ছে, আর এই যে ইকোজেনিক স্ট্যান্ড দেখা যাচ্ছে, রিং দেখা যাচ্ছে। প্রসেস মিসম্যাচ আমরা কখন নো ডিটেক্টেবল স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি অফ প্রোস্থেটিক ভালভ লিফলেটস অর অক্লুডার। কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি নাই। কেমন normal effective orifice area DVI for subtype, but index effective orifice area less than 0.85। খেয়াল করো, ইন্ডেক্স পরে বলতেছি কেন বলছি, এটা পরে বলতেছি আমরা। এটা তো মাইট্রালি যেন ছিল স্যার, না? এটা
দিস ইজ ফর মাইট্রাল, মানে এটা মাইট্রালের জন্য স্যার লেস হ্যাঁ, দেন 0.85। 0.85 পরে বলতেছি আরো সিস্টেম আছে। আচ্ছা, কনসিকুয়েন্স অফ ওর হেমোডাইনামিক্স লেস হেমোডাইনামিক্স যদি তার সাইজের চেয়ে কম হয় যায়, এক্সপেক্টেড সাইজের চেয়ে কম হয়, তাহলে তো হেমোডাইনামিক্স খারাপ হবে। আর এই যে এলভি হাইপারট্রফি বা পালমোনারি হাইপারটেনশন যদি থাকে তার, অ্যাওর্টিক স্টেনোসিসের জন্য এলভি হাইপারট্রফি, মাইট্রাল স্টেনোসিসের জন্য তার ছিল পালমোনারি হাইপারটেনশন, এগুলো রিকভারি কম হবে, রিগ্রেশনটা কম হবে। পোস্ট ফাংশনাল ক্লাস, ফাংশন ক্যাপাসিটি কমে যাবে, মোর কার্ডিয়াক ইভেন্টস, লোয়ার সার্ভাইভাল। Index of euphoria is the only parameter shown to have any correlation with postoperative gradient and or outcomes in posterior valve mismatch. Larger body surgery higher cardiac output requirement. Older age কাদের হয় smaller posterior size আর valve stenosis as a predominant lesion before the operation. আগে স্টেনোসিস বেশি ছিল, তাদের সাইজটা মেজারমেন্টটা কম হয়ে যায়, রিং মেজারমেন্টটা কম আসে, তখন রিং মেজারমেন্টটা ইকুয়ালি কম আসে, সাইজ কম নিছিল বডি সার্ভিস অনুযায়ী সাইজ কম নিছিল আগে থেকেই। তাহলে প্রি অপারেটিভ অ্যাসেসমেন্টের সময় স্টেনোসিক ভালভের জন্য রিং সাইজটাই কম, মেজারমেন্টে কম পাইছিল, এই কারণে সাইজ কম নিছে। আচ্ছা, তাহলে এখানে আমরা তাহলে মিসম্যাচ প্রিভেন্ট করার জন্য আমরা কি করব? আমরা একটু হিসাব করি যদি জিনিসটা। আমরা প্রথম বডি সার্ভিস এরিয়া মাপি, সে একটা পেশেন্টে আমরা 1.6 পেলাম বডি সার্ভিস এরিয়া, তার ক্ষেত্রে আমরা কি করব 0.85 দিয়ে গুণ করব আমরা বডি সার্ভিস এরিয়াতে। তাহলে তাহলে ইফেক্টিভ অরিফিস এরিয়া পাইলাম হলো 1.39, ইন্ডেক্সড অরিফিস এরিয়া আমরা এক্সপার্ট এটা পাইলাম। এটা পাইলাম যদি, তাহলে আমরা এই সাইজ 1.39 ইফেক্টিভ অরিফিস এরিয়া কত সাইজের ভালভ পাবো, এটা আমরা এখানে দেখব। 1.39 কোন সাইজ ভালভ পাচ্ছি এই রোগীর জন্য, বডি সার্ভিস এরিয়াতে 1.39 কোন সাইজে আমরা পাচ্ছি, আমরা তাহলে ওই সাইজের ভালভ নেব রোগীর জন্য। এই চার্ট থেকে দেখা যাচ্ছে যে একই সাইজের ভালভের জন্য ইফেক্টিভ অরিফিস এরিয়া ডিফারেন্ট হয়ে যাচ্ছে, একই সাইজের ভালভের জন্য 21 সাইজের ভালভের জন্য ডিফারেন্ট টাইপের ভালভে ডিফারেন্ট সাইজ হয়ে যাচ্ছে, ডিফারেন্ট ইফেক্টিভ অরিফিস এরিয়া। এজন্য আগে মেজার করে এই অনুযায়ী শুধু রিং সাইজ দেখে না, ইফেক্টিভ অরিফিস এরিয়া দেখে তারপর সাইজ ঠিক করা, পেশেন্টের এক্সপেক্টেড ডিফাইন করা বডি সার্ভিস এরিয়া দেখে পরে আমরা ভালভের ইফেক্টিভ অরিফিস এরিয়া দিয়ে সাইজ ডিফাইন করব, শুধু রিং সাইজ দেখা না। আচ্ছা, আচ্ছা, তাহলে অবস্ট্রাকশন গুলো আছে, প্রস্থেটিক ভালভ অবস্ট্রাকশন। আর সঞ্জিতা কি বলতেছিলাম 85 মাইটাল ভালভের জন্য কোনটা, এটা তো পাইনি আমি। মাইট্রাল ভালভের জন্য স্যার এটা 0.85 আর এওরটিক ভালভের জন্য স্যার 1.2 বলে স্যার না? এটা আমি পাইনি রে, এটা আমি পাইনি। আচ্ছা, এটা পাইছো না যে আমি পাইনি। এটা মাইট্রাল জন্য স্যার মাইল্ড মডারেট সিভিয়ার আছে স্যার 0.85 স্যার, যদি এর থেকে লো হয় তাহলে মাইল্ড, 0.85 থেকে 0.65 মডারেট, আর লেস দেন 0.65 থেকে সিভিয়ার স্যার এটা বলে। আর এওটিক জন্য স্যার 1.2, ওদেরও রেঞ্জ আছে স্যার মাইল্ড মডারেট সিভিয়ার। ইফেক্টিভ অরিফিস এরিয়ার জন্য না? জি স্যার, মানে এটা যে পিপিএম, জি স্যার পিপিএম এটা হইছে এটা মেজার করার জন্য স্যার। আচ্ছা 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 আচ্ছা, এটা আমি পাইনি, আবার দেখবো তাহলে। আচ্ছা, তারপরে দেখি তাহলে প্রস্থেটিক ভালভ অবস্ট্রাকশন মেকানিক্যালে আমরা কি কারণ কি হতে পারে, থ্রম্বাস ভেজিটেশন করে হতে পারে, বা প্রস্থেটিক ভালভ স্ট্রাকচারাল ভালভ ডিজেনারেশনের কারণে হতে পারে, ইনক্রিজ গ্রেডিয়েন্ট ভালভ সাবটাইপ সাইজ, ডিক্রিজ ইফেক্টিভ অরিফিস এরিয়া, ডাইমেনশন ভেলোসিটি ইনডেক্স, ডাইমেনশনলেস ভেলোসিটি ইনডেক্স, সিগনিফিকেন্ট ডেভিয়েশন ফ্রম দি বেসলাইন স্টাডি। এখানে ইফেক্টিভ ইনডেক্স টু অরিফিস এরিয়া দেখবো, আর ডিভাইড টিপিক্যালি আনচেঞ্জড কম্পেয়ার টু বেসলাইন। এই দুটো যদি ঠিক থাকে তাহলে আবার শুধু ভেলোসিটির জন্য আমরা চিন্তা করবো না, এই দুটা আবার দেখতে হবে।
ইপি ইন্ডেক্স টু অরবিস এরিয়া এবং ডাইমেনশনাল ভেলোসিটি ইন্ডেক্স। প্রোস্থেটিক ভালভ অবস্ট্রাকশন, এখানে যদি দেখি দেখেন এখানে এই লেফট এই যে ডিস্কটা, এখানে দুইটা ডিস্ক আছে সিস্টলে, ডায়াস্টলে এটা মুভ করতেছে না, শুধু রাইটটা মুভ করতেছে, এটা মুভ করে না, কিন্তু ওটা মুভ করতেছে। এটা যদি কেয়ারফুলি খেয়াল করা হয় তাহলে হাই ভেলোসিটি থ্রু দিয়ে ভেলোসিটি গ্রেডিয়েন্ট হলো, ট্রান্সমাইটার গ্রেডিয়েন্ট হলো 11 এবং টার্বুলেন্ট ফ্লো। এখন এই লিফলেটে দেখা যাচ্ছে এটা মুভ করতেছে না। এখানে দেখি যদি যে এই যে এখানে যে থ্রম্বাস, লেফট লিফলেটের উপর একটা থ্রম্বাসের জন্য থ্রম্বোলাইসিস করার পরে গ্রেডিয়েন্ট যা ছিল 12 ছিল, গ্রেডিয়েন্ট 4 হয়ে গেল, থ্রম্বাসটা এখানে নাই। এখানে একটা থ্রম্বাস দেখা যাচ্ছে যেটা এখানে নাই, গ্রেডিয়েন্ট এখানে 12 ছিল, গ্রেডিয়েন্ট পরে 4 হয়ে গেল। এটা হলো পেনাস, ফাইব্রাস টিস্যু ডেভেলপমেন্ট রিং এর ভিতরে। শর্ট এক্সিস ভিউতে অ্যাওর্টাতে অ্যাওর্টিক ভালভ এখানে পেনাস ডেভেলপ করতেছে। মাইট্রাল এরিয়াতে সিস্টোল, ডায়াস্টোল, ভালভটা ওপেন, ভালভ ক্লোজড, এখানে পেনাস, বায়োপ্রেসিটিক ভালভ। লিফলেটটা দেখেন কার্ভ আছে, লিফলেট কিন্তু স্ট্রেট না, কার্ভ লিফলেট, বায়োপ্রেসিটিক ভালভ। বাট এখানে ইকোজেনিক দেখা যাচ্ছে রিংটা, এখানে পেনাস ফর্ম করছে। তাহলে পার্থক্য কি পাবো? থ্রম্বাসের পেনাসের মধ্যে পার্থক্য কি বের করবো? তাহলে প্যাথোলজি হলো প্লেটেড এগ্রিগেশন আর হলো ফাইব্রোব্লাস্ট প্রলিফারেশন। শর্ট টার্ম আফটার ভালভ রিপ্লেসমেন্ট শর্ট টার্ম হতে পারে, এটা ইউজুয়ালি লং টার্ম অনেকদিন পরে হয়, পেনাসমেন্ট মান্থস অর ইয়ার্স টুগেদার, ইয়ার্স আফটার। এটা প্রোগ্রেসিভ, এটা সাডেন অনসেট অফ সিম্পটম এন্ড চেঞ্জ অফ সিম্পটম, আর প্রোগ্রেসিভ অন অফ সিম্পটম। আর অ্যান্টিকোগুলেশন, এখানে থ্রম্বাস অ্যান্টিকোগুলেশন মিক্সড অ্যান্টিকোগুলেন্ট ড্রাগ ইরেগুলার হতে পারে, আয়নার মেইনটেইন করতেছে না এমন হতে পারে। আর এখানে আয়নার সাথে সম্পর্ক নাই কোনো। ইমেজিং হাই টোটাল মাস, একটা ভলিউম মাস, থ্রম্বাসের ভলিউমটা বড় হয়, পেনাসটা তো পেরিফেরি থাকে, এত বড় মাস হয় না। লেশন ডেন্সিটি, হায়ার লেশন ডেন্সিটি, লেশন ডেন্সিটি, more commonly located in the atrial side of the aortic prosthesis, on the aortic side of the aortic prosthesis. আর হলো এখানে এলভির ভিতরে না, এই যে অ্যাওর্টা বা এলএ থাকে, এলএতে থাকে। most commonly located in the ventricular side of the both mitral and aortic, and ventricular penasটা ventricular সাইডে থাকে। and leaflet greater leaflet motion restriction and less leaflet motion restriction, পেনাস এবং থ্রম্বাস। আবার যদি ভেজিটেশন দেখি, ভেজিটেশন ইউজুয়ালি প্যাটাঙ্কুলেটেড হয়, প্যাটাঙ্কুলেটেড হয়। আমরা দেখাবো প্যাটাঙ্কুলেটেড কি কোনটা বলে, মুভ করতেছে, মুভ করতেছে। এটা হচ্ছে লো প্রেসার সাইড অফ দি, টিপিক্যালি এটা হচ্ছে লো প্রেসার সাইড অফ দি প্রসেস। অসিলেটিং, নন অসিলেটিং হতে পারে। প্রোভাইড দি এন্টার মরফোলজি অফ দি ভেজিটেশন 3D করতে আমরা পাইতে পারি। আবার যে আমি যে সিটি স্ক্যান করে যদি এখানে কম্বাইন্ড উইথ এফডিজি পেটেতে রেজাল্ট হাই রেজলিউশন, এটা করা যেতে পারে ভেজিটেশন দেখার জন্য। আর এক্সট্রা মোমেন্ট কি এখানে পেনাস থ্রম্বাস পিজি হাসপাতাল আর যাইবেন বাবা, পিজি হাসপাতাল অ্যাবসেস সিডোনোরিজম থাকতে পারে এখানে। আমরা পেনাস এবং থ্রম্বাস ভেজিটেশন তিনটা জিনিস আমরা পাইলাম। থ্রম্বাস আবার যদি বলি, আমরা হিস্ট্রিতে পেশেন্টের শর্ট হিস্ট্রি থাকবে, এটা লং হিস্ট্রি থাকবে। সিমটম চেঞ্জ শর্ট হিস্ট্রি, সিমটম চেঞ্জ লং হিস্ট্রি, প্রোগ্রেসিভ। এখানে মাসটা থ্রম্বাসে বড় থাকে, লিফলেটের গায়ে থাকে, এটা পেরিফেরিতে থাকে পেনাস। এবং এটা এলএ সাইজ বা অ্যাওর্টা সাইজ, লো প্রেসার জোনে থাকে, সাইডে থাকে থ্রম্বাসটা, পেনাসটা হাই প্রেসার এলভি সাইডে থাকে। ভেজিটেশনও লো প্রেসার সাইডে থাকে। এবং পেশেন্টের ক্লিনিক্যালি তার ফিচার জ্বর এগুলো থাকতে পারে, ফিভার থাকতে পারে, ফিভার, ম্যালেজ এগুলো থাকতে পারে। এবং রেপিড উইকস টুগেদার, উইকসের 2 to 4 উইকসের ফিউ উইকসের সিমটম নিয়ে আসতে পারে। ইকুতে এসওরে আমরা অ্যাবসেস সিডোনোরিজম এগুলো পাইতে পারি। আচ্ছা,
এখানে এই ভিডিওটাতে এটা আমাদের ইকুরুমের এটা দ্রুত গেছে, আমি এডিট করতে পারি নাই। এই যে দ্রুত গেলে আমি 2-3 বার দেখাচ্ছি, দেখেন এটা। এই যে একটা প্যাটার্ন কোডের ম্যাচ দেখা যাচ্ছে, এটা একটা মুভ করতেছিল, এই যে আবার দেখছেন, এই যে মাইটালের এমএল একটা প্যাটার্ন কোডের ম্যাচ, জি স্যার। এমএল একটা প্যাটার্ন কোডের ম্যাচ। এই যে এমএল একটা প্যাটার্ন কোডের ম্যাচ, এখানে এমআর আছে, এমআর এর জন্য এই যে ভেজিটেশনটা দেখা যাচ্ছে। আবার শুরু থেকে দেখি, এই যে দেখা যাচ্ছে ভেজিটেশনটা, যারা ইকো, এই যে এখানে খুব সুন্দর মানে ক্লোজ ভিউ নেওয়া হয়েছে। যারা ডিকার্ড নতুন ওদেরকে বলতেছি, আমরা এটা হলো এওরটা, এলবি, আরবি, এটা এল এ লেফট এট্রিয়াম, এটা মাইটালের অ্যান্টোমাইটাল লিফলেট, এটা পোস্টোমাইটাল লিফলেট। অ্যান্টোমাইটাল লিফলেটে একটু দেখেন, এই যে অ্যান্টোমাইটাল লিফলেটে একটা মুভ করতেছে, মুভিং একটা স্ট্রাকচার আছে, এই যে একটা মুভিং স্ট্রাকচার আছে। দিস ইজ ভেজিটেশন। এখানে আরেকটা অ্যাওরটিক ভালভে, এটা ডাউনলোড করছি এ থেকে। অ্যাওরটিক ভালভে একটা মুভিং স্ট্রাকচার দেখা যাচ্ছে, অ্যাওরটিক ভালভে। দিস ইজ ভেজিটেশন। আর এখানে এমএলটা প্রলাপস দেখা যাচ্ছে, এমএল। আচ্ছা, তাহলে ডপলার স্টাডিতে আমরা যেটা বলেছিলাম, আমরা ডপলার স্টাডিতে মিন গ্রেডিয়েন্ট দেখতেছি, ডাইমেনশন ভেলোসিটি ইনডেক্স দেখতেছি, এবং অ্যাক্সেলারেশন টাইম। আরটা বলছি অ্যাক্সেলারেশন টাইম। নরমালি যখন আর্লি পিকিং হয়, হ্যাঁ, স্ট্যানোসিস হলে অবস্ট্রাকটেড নরমাল প্রস্থেটিক ভালভে আর্লি পিকিং, আর এখানে ডিলেড পিকিং। অ্যাক্সেলারেশন টাইমটা প্রলংড, এখানে অ্যাক্সেলারেশন টাইমটা প্রলংড। ডিলেড পিকিং এটা প্যারাবোলার মতো হয়, আর আর্লি পিকিং ট্রায়াঙ্গুলার হয়। ভেলোসিটি গুলো এখানে পিক ভেলোসিটি 3 এর কম নরমাল, 4 এর বেশি হলে সিগনিফিকেন্ট স্ট্যানোসিস, মিন গ্রেডিয়েন্ট 20 মিলিমিটার মার্কারি কম হলে নরমাল, 35 বেশি হলে সিগনিফিকেন্ট স্ট্যানোসিস বলতেছি। ডাইমেনশন ভেলোসিটি ইনডেক্স মোর দেন 3 নরমাল হতে পারে, লেস দেন 2.5 যদি হয় তাহলে সিগনিফিকেন্ট বলতেছি আমরা। ইফেক্টিভ ভেলোসিটি 1.2 যেটা বলতেছিল, 1.2 টোটাল, আর সঞ্জয় যেটা বলতেছিল 1.2 অ্যারোটিক এরিয়াতে, 1.2 পসিবল স্ট্যানোসিস লেস দেন 1.5, এটা সিগনিফিকেন্ট স্ট্যানোসিস। আচ্ছা, অ্যাক্সেলারেশন টাইম মিলি সেকেন্ড লেস দেন 80 টু 100 মোর দেন 100। তাহলে আমাদের যে কেসটা ছিল ওটা কি ছিল, তাহলে মিন গ্রেডিয়েন্ট 80 অনেক বেশি, ডাইমেনশন ভেলোসিটি ইনডেক্স 0.18, এটা সিভিয়ারের পক্ষে, অ্যাক্সেলারেশন টাইম 180, তিনটাই তার সিভিয়ার স্ট্যানোসিসের পক্ষে। মাইটালের ক্ষেত্রে যদি বলি, ভেলোসিটি মেইন গ্রেডিয়েন্ট 5 কম নরমাল, 5 এর বেশি হলে আমরা পসিবল স্ট্যানোসিস, 10 এর বেশি হলে সিগনিফিকেন্ট স্ট্যানোসিস। বিটিআই প্রস্থেটিক মাইটাল ভালভ, বিটিআই এলভিওটি 2.2 2.5 থেকে 2.5 এর বেশি যদি হয়। প্রেসার অফ টাইম এই যদি দেখতে না করে, এখানে এই ইমপ্লিকেশন নাই, কারণ আমার একটা ভালভ দেখতে পাচ্ছি না, বাকি জিনিসগুলো আমরা দেখবো। দেখি এখানে ইফেক্টিভ ওরিস এরিয়া মোর দেন 2, 1.2, 1 লেস দেন 1 ইফেক্টিভ ওরিস এরিয়া। এক এক বইয়ের প্যারামিটার এক এক রকম বলছে, মোটামুটি আমরা কয়েকটা প্যারামিটার দেখে ডিসিশন নেই আর কি। এই পেশেন্টে যদি দেখি আমরা, নরমালে পিক গ্রেডিয়েন্ট 1.1, মিন গ্রেডিয়েন্ট 4, প্রেসার আফটার ম্যাক্স 30, এন্ড পিক গ্রেডিয়েন্ট 2.5 মিন ভেলোসিটি হয়ে গেছে, মিন গ্রেডিয়েন্ট 15, তাহলে সিভিয়ার স্ট্যানোসিসের পক্ষে। তারপরে রিগার্সেশন আসে, আমরা স্ট্যানোসিস আমরা গ্রেডিয়েন্ট বললাম, রিগার্সেশন এটা ওয়াশিং যেটা আমরা বলছিলাম সেন্ট্রাল বা প্যারাভালভুলার হতে পারে, রিগার্সেশন গুলো প্যাথোলজিক্যাল গুলো ডিফারেন্ট রকম হতে পারে। আগে আমরা বলছি যে তার ওরিফিস দেওয়া হবে ট্রান্সভালভুলার মাইল্ড রিগার্সেশন থাকতে পারে, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। তাহলে প্যারাভালভুলার লিকেজ গুলো
এই যে এখানে দেখি যে আমরা এই যে আমরা এই যে ভালভের এখানে গ্যাপ, ঠিক আছে, এই যে সিভার ইরিগেশন, প্যারাভালভুলার লিকেজ, সিভার প্যারাভালভুলার লিকেজ, ভালভের এই যে ভালভের স্ট্যান্ড কিন্তু এখানে, ভালভের স্ট্যান্ড এখানে, এই যে স্ট্যান্ড এখানে, স্ট্যান্ডের বাইরে দিয়ে লিক করতেছে সে, প্যারাভালভুলার লিকেজ, তাহলে সুইং রিং থেকে আলাদা সরে গেছে সে। এখন এইটা যে ডেসিশনটা দেখেন, এটা ভিডিও আছে এখানে, এই যে এখান থেকে সরে গেছে, এই যে দেখছেন এখানে, এই যে এখান থেকে সরে গেছে সাইডে, এই যে ভালভের রিংটা দুইটা লিফলেট দেখা যাচ্ছে এখানে, দুইটা লিফলেট দেখা যাচ্ছে, এই এখান থেকে সরে গেছে, এই যে মুভ করতেছে, দিস ইজ রকিং মোশন, দিস ইজ কল্ড রকিং মোশন, মুভ করতেছে, ভালভটা মুভ করতেছে। এই যে রকিং মোশন, এটা তাহলে সিভিয়ার প্যারাভালভুলার রিগেশন হচ্ছে। এটা একটা সিনেফ্লোরোস্কোপি, অ্যাওর্টিক ভালভের অবস্থা দেখেন, স্টিচ ছুটে গিয়ে সে মুভ করতেছে কত, এন্ড পুরো আস্ত ভালভই রিগেশন করে যাবে মনে হচ্ছে, আস্ত ভালভই রিগেশন হয়ে যাবে। তাহলে এই হলো আমাদের আজকের মতো আলোচনা করলাম আর কি। তাহলে আমরা দেখলাম ভালভের, প্রস্থেটিক ভালভের জন্য ক্লিনিক্যাল, ইসিজি, এক্স-রে, সিনেফ্লোর, স্যার এর আগের স্লাইডটা একটু দেখবো, এটা জাস্ট আগের স্লাইডটা, এর আগেরটা স্যার, প্যারাভালভুলার। কোনটা, এটা? হ্যাঁ স্যার, প্যারাভালভুলার লিকেজটা স্যার, হ্যাঁ, এইটা স্যার, এটা। আচ্ছা। তাহলে আমরা আলোচনা করলাম এই জিনিসগুলো হলো যে আমরা এখানে প্রস্থেটিক ভালভে কি কি প্যারামিটার আমরা দেখি, স্ট্রাকচার, মোশন, প্রথমে 2D তে স্ট্রাকচার, মোশন, এলভি ক্যাভিটি, ওয়াল মোশন সাইজ, ইজেকশন ফ্র্যাকশন, থ্রম্বাস ভেজিটেশন আছে কিনা, আরবি ইভালুয়েট করি মাইজনের ক্ষেত্রে, এগুলো দেখতেছি। তারপরে থ্রম্বাস ভেজিটেশন প্যানাস আছে কিনা, এগুলো দেখতেছি 2D তে। এম মোডে আমরা দুইটার মোশন দেখতেছি, বা লিফলেট গুলোর মোশন দেখতেছি, মুভমেন্ট এক্সকাশন দেখতেছি, লিফলেট এক্সকাশন দেখতে পাচ্ছি। ডপলার ইভালুয়েশনে আমরা চারটা জিনিস দেখতেছি, ভেলোসিটি, ট্রান্সফার গ্রেডিয়েন্ট দেখতেছি, তারপরে ইফেক্টিভ ওডিভিস এরিয়া মাপতেছি, আর আমরা যে ডিভিআই, প্রেসার রিকভারি, এগুলো দেখতেছি। দেখি আমরা ডিসিশন নিচ্ছি। আর ফিজিওলজিক্যাল দুইটা জিনিস আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি, মাইল্ড স্টেনোসিস, মাইল্ড রিগার্ডেশন, দুইটা আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। এর বেশি যদি থাকে তাহলে আমরা কারণ দেখতেছি, কারণের ভিতরে কি আছে, ভালভ লিফলেট স্ট্রাকচারাল ড্যামেজ হতে পারে, ভালভ লিফলেটের প্যারাভালভুলার লিকেজ হতে পারে, সুইং রিং থেকে সরে যেতে পারে, এগুলো তো রিগার্ডেশন হতে পারে, ডিসফাংশন। তাহলে মোর দেন মাইল্ড হলে এটা আমরা প্যাথোলজিক্যাল বলতেছি আমরা, ঠিক আছে স্যার আর 10 মিনিটস আছে। না, আমার প্রেজেন্টেশন শেষ সেখানে। আমি যতটুকু বুঝি আর কি, এটা খুব টাফ জিনিস আমার কাছে, নিজের কাছে অনেক কঠিন মনে হয়। আমি এই ক্লাসের জন্য এটা আলাদা করে, এটা আমি ক্লাসের জন্য আমি নিচে করে নিয়েছি যে এটা একটু পড়বো। এই যে কি বলে আমাদের যে কবির জামান স্যার, এটা খুব ভালো ক্লাস নেয়, কয়েকটা ক্লাস প্রেজেন্টেশন দেখে স্যারের পরে আরো পড়া দরকার। তো চিকেন বাম আর অনলাইন ইন্টারনেট থেকে দেখে এই জিনিসগুলো করলাম, কিন্তু আমার নিজেও কয়েকটা জিনিস এখনো ক্লিয়ার না। এই আমার আপনাদের প্রশ্নগুলো বলেন, পরে আমার প্রশ্নগুলো বলতেছি, এগুলো পরে সলভ করতে হবে। আমি যতটুকু বুঝছি এর ভিতরে আপনাদের প্রশ্নগুলো বলেন, আর আমি কয়েকটা জিনিস বুঝি না, এগুলো আপনাদেরকে শেয়ার করবো, পরে সবাই মিলে পড়বো না। এই প্রশ্ন নাই কারো? একটা কোশ্চেন করতে পারি স্যার? হ্যাঁ বলুন। স্যার একটু কোশ্চেন করতে পারি কি স্যার? হ্যাঁ বলুন। স্যার ওই থ্রোম্বাস ভেজিটেশন আর প্যানাসটা স্যার, স্যার যতগুলা কয়েকটা যেটা স্যার হচ্ছে যে ওই ইকো রুমে দেখছি স্যার, যে ভালভের যে যখন হচ্ছে যে প্রস্টেটিক ভালভের ইকোগুলো করা হয় স্যার, থ্রোম্বাস ভেজিটেশন আর প্যানাস স্যার, ওটা আবার একটু বলেন স্যার, কতটা একটু প্রথম ভাবতে হবে যে আমি হিস্ট্রি থেকে শুরু করব, মেকানিক্যাল ভালভ না বায়োপ্রস্থেটিক ভালভ। বায়োপ্রস্থেটিক ভালভে থ্রম্বাসের চান্সটা কম,
মেকানিক্যাল ভালভে বেশি। ওকে ওয়ারফারিন খাওয়া, আয়নার কত আছে, আয়নার কত নাই, আয়নার মেনটেন হচ্ছে কিনা, পেশেন্টের ক্লিনিক্যাল সিমটম কি, সে কি জ্বর নিয়ে আসছে না অক্সিজেন ইনটলারেন্স নিয়ে আসছে না এম্বোলিক ফিচার নিয়ে আসছে। সে যদি জ্বর নিয়ে আসে, ফিভার ইস্যু নিয়ে আসে, ম্যালেরিয়া, তাহলে আমি তো ভেজিটেশন মাথায় রাখবো, ভেজিটেশন আছে কিনা মাথায় রাখবো আমি। এই পেশেন্টের ক্লিনিক্যাল গ্রাউন্ডের উপরে আমি ডিসিশন নেব। দেখুন আমি কি দেখতেছি। আমি যদি লিফলেটের টিপে পাই, এটা থ্রম্বাস, অথবা আমি লিফলেটের টিপে যদি পাই, আমি এটা প্যাটার্ন কোলারের মাস পাই, এটা আইদার থ্রম্বাস অর ভেজিটেশন, নট পেনাস। লিফলেট টিপে পাচ্ছি যেটা মুভিং। আর ইউজুয়ালি থ্রম্বাসটা বাল্কি হয়, এবং থ্রম্বাসটা বাল্কি হয়, এবং এটা ইরেগুলার শেপ হয় না, একটা রাউন্ডেড শেপ, একটা বাল্কি মাস হয় ইউজুয়ালি থ্রম্বাসটা। আর ভেজিটেশনটা ইরেগুলার শেপ হয়, এবং বাল্কি না, সে খুব মুভ করে, যেটা আমরা থ্রেড টাইপ পাই, যে আমরা এখানে যেটা পাইলাম, এই ছবিটা দেখো, এটা যে ছবিটা দেখো, হ্যাঁ, এরকম ছোট মুভ করতেছে, সুতার মতো মুভ করতেছে, এরকম জিনিসগুলো পাই আমরা। তারপরে তো এই জন্য এখন যেটা হলো একটা বিষয়, তাহলে হিস্ট্রি থেকে পাইলাম, লোকেশন থেকে পাইলাম, শেপ থেকে পাইলাম। হ্যাঁ, প্যানাসটা ইউজুয়ালি পেরিফেরিতে হচ্ছে, এবং প্যানাসটা হাই প্রেশার জন্য এলভি ক্যাভিটির দিকে বেশি হচ্ছে, আর থ্রম্বাস ভেজিটেশন লো প্রেশার জন্য এলএ এবং অ্যাওর্টাতে হচ্ছে। তো ক্লিনিক্যাল গ্রাউন্ডের সাথে বাকিগুলো মিলে আমরা এগুলোতে ডিসিশন নেই। থ্রম্বাসের সাথে প্যানাস থাকতে পারে, পেশেন্টের টার্বুলেন্সে বেশি থাকতে পারে, এমআর থাকতে পারে, মানে সিগনিফিকেন্ট রিগ্রেশন থাকতে পারে, আর ভেজিটেশনাল ডিভেলপমেন্ট থাকতে পারে, বাট অ্যাবসেস, ফিস্টুলা, ওগুলো ডেইসেস, ওগুলো থাকতে পারে। তো সবগুলো মিলিয়ে ডিসিশন নেওয়া হয় যে আমার তাহলে মোস্ট লাইকলি এই জিনিসটা। আর যদি কমতে এমডিসিটি করে, আর এফডিজি পেট, এই কথা মেশকাস স্যার প্রায় বলে, এফডিজি পেটের কথা যদি আমরা পেশেন্ট বলতে কনফিউজড হই, এফডিজি পেট করতে বলে বা টিই করতে বলে। টিতে ভালভ এরিয়াটা আরো ভালো, আরো দেখা যায়, ডিফাইন করা যায় টিতে। ওকে স্যার। থ্রিডি এবং টিতে আরো ভালো দেখা যায়, থ্রিডি এবং টিতে। আমার এখনো কয়েকটা জিনিস বুঝি না, যেটার সাথে সাজিদা বলতেছিল, এই জিনিসগুলো আমি এখনো ভালো বুঝি না। কয়েকটা জিনিস হলো, যেটা ভেলোসিটি গুলো, এই যে এখন এই যে ইন্ডেক্স অরিফিস এরিয়া মাপার জন্য যে এই সূত্রটা দিল, বডি সারফেস এরিয়া ইনটু 0.85, এটা হলো এটা কি প্রজেক্টেড ডিফেক্ট অরিফিস এরিয়া না ইন্ডেক্স অরিফিস এরিয়া? আরেকটা মেজারমেন্ট উপরে বলছিল, আগে এক জায়গাতে পাইছি, যে এটা ইন্ডেক্স অরিফিস এরিয়া মাপা হচ্ছে বিটিআই ডিভাইডেড বাই বডি সারফেস এরিয়া। ইন্ডেক্স অরিফিস এরিয়া মাপবো কিভাবে, এটা আমি কনফিউজড এখনো। এটা একটু পারলে দেখেন তো পাওয়া যায় কিনা। আমি যেগুলো পড়ছি আমি এটা গোছাইতে পারি, আমি এই জায়গাটা আমি ক্লিয়ার হতে পারি নাই। ইন্ডেক্স অরিফিস এরিয়া মাপবো কিভাবে, কোথায় গেল এটা ইন্ডেক্স অরিফিস এরিয়াটা? যেটা বলছিল যে বিটিআই ডিভাইডেড বাই, একটা পেলাম বিটিআই ডিভাইডেড বাই এই যে স্ট্রোক ভলিউম ইফেক্টিভ অরিফিস এরিয়া, স্ট্রোক ভলিউম ডিভাইডেড বিটিআই, এটা নরমাল সূত্র। বাট ইন্ডেক্স অরিফিস এরিয়াটা কিভাবে মাপবো, এটা আমি কনফিউজড এখনো, এটা আমি কনফিউজড। ইন্ডেক্স কি 0.85 সবার জন্য সঞ্জিতা? ইন্ডেক্স কি 85 ইনটু বডি সারফেস এরিয়া সবার জন্য? এটা এই স্যার আমি কথাটা যেটা আমি বুঝি না, স্যার এখানে আবার ব্র্যাকেটে 64 কেন? এটা বুঝি না, আমি এটা কপি স্যার করছি, বুঝি আমি না যেটা এটা। বলতে চাচ্ছিলাম স্যার, পিপিএম মানে প্রস্থেটিক পেশেন্ট মিসম্যাচ, এটাকে হ্যাঁ, ডিভাইড করা হয়েছে মাইল্ড, মডারেট, সিভিয়ার। স্যার 0.85 হলে স্যার মানে এটা নর্মাল, লেস দেন 0.85 এটা মাইল্ড, আর 0.85 থেকে 0.65 পর্যন্ত স্যার মডারেট, আর লেস দেন 0.65 যেটা এখানে ব্র্যাকেটে মানে 0.64 আছে, এটা হ্যাঁ, হ্যাঁ, সিভিয়ার স্যার, সিভিয়ার এটা পিপিএম। সিভিয়ার। এটা হচ্ছে ফর মাইট্রাল ভালভে পিপিএম। আর স্যার এওরটিক ভালভে স্যার 1.2 আছে, মোর দেন 1.2 ইজ নরমাল, আর লেস দেন যদি 1.2 হয় তখন আমরা পিপিএম ডিফাইন করব। তো ওখানেও স্যার আমরা মাইল্ড, মডারেট, সিভিয়ার আছে। এটা মেজার করবো কিভাবে, ইন্ডেক্স মেজার করবো কিভাবে? এটা এটা তো মেজারমেন্ট স্যার আমি বলতে পারবো না স্যার। এটা আমি এটা আমি ওই যে আমি বুঝি নাই, স্যার মানে প্রস্থেটিক ইন্ডেক্স ভালভে আপনি অরিফিস এরিয়া আমি বুঝি ট্রু নাই, বলছেন স্যার, এটা রিয়েলি ডিফিকাল্ট জিনিস স্যার, মানে এটা ইন্ডেক্স অরিফিস এরিয়া আমি বুঝি নাই। আরেকটা ব্যাপার বলি,
আরেকটা ব্যাপার আমার এখানে বলে গেছি আমি বলে গেছি, কিন্তু আমি চিকেন বাম পড়ে আমার কাছে ক্লিয়ার হয় না এই জিনিসটা, ভেলোসিটির ব্যাপারটা এখানে দুইটা কথা আমার কাছে দুই জায়গা থেকে দুই রেফারেন্স থেকে দুই রকম লাগছে আমার কাছে। এখানে দেখেন দুই রকম লাগছে, এই দুইটা জিনিস আমার কাছে আমি ক্লিয়ার হতে স্যার পারিনি। জি ক্লাস কিন্তু 2 মিনিট পর বন্ধ হয়ে যাবে স্যার। ঠিক আছে, আমারও শেষ হয়ে গেছে। আপনাদের প্রশ্ন আছে কিনা কোনো? আপনার প্রশ্ন না থাকলে আমরা আলোচনা করতে পারি, জিনিসগুলো আমরা আলোচনা করতে পারি, বাবাগুলো আমাদের কাছেও নতুন। এখানে ধরেন এখানে এই যে কথাটা এখানে বলছে, হ্যাঁ বলেন। মানে ওই পার্সেন্টেজ বা এই সম্পর্কে কিছু কথা বলতে ও চাচ্ছিলেন হ্যাঁ স্যার। হ্যাঁ, ওই কথাগুলো বলতেন। দেখছি আমি শেষ করি, 2 মিনিট আছে, আমি এখানে এই আমার প্রশ্ন বলে শেষ করতেছি। আচ্ছা, এখানে যে বলছে SV1 এ হায়ার ভেলোসিটি, এখানে এটার চেয়ে SV2 এর চেয়ে SV1 এ হায়ার ভেলোসিটি ডেফিনেটলি। কিন্তু এখানে আবার এই কথাটা বলছে যে ডাইমেনশন ভেলোসিটি ইন্ডেক্সে, ডপলার ভেলোসিটি ইন্ডেক্স আবার যেটা বলছে ডাইমেনশনাল বা ডপলার ভেলোসিটি ইন্ডেক্সে এখানে ইয়েতে এই 2 মানে 2 ডিভাইডেড বাই 1, এটা ভালভের ক্ষেত্রে প্রস্থেটিক ভালভে এটা 2টা কম থাকে, এটা 1 এর কম থাকবে, 2 কম। এই জিনিসগুলো আমার কাছে ক্লিয়ার না, এগুলো ফিজিক্সটা আমার কাছে ক্লিয়ার হচ্ছে না। যার কেউ স্যার বুঝতে আমার উপরওয়ালা আলোচনা করতে। উপর যেটা পিকচার স্যার এটা আমি তো ফ্লো জন্য বলছে স্যার। হ্যাঁ স্যার উপরে যেটা পিকচার আছে এটা ফ্লোর জন্য বলছে স্যার, যেহেতু এরিয়া কম ওখানে এনে ফ্লো তো কম ভেলোসিটি হবে বেশি 2। জি স্যার, ভেলোসিটি বেশি হবে, এরিয়া কম দেখে স্যার ভেলোসিটি বেশি কিন্তু ফ্লো তো কম বিকজ এরিয়া ইজ কম। আচ্ছা, এক এটা মিনিট ফ্লো আছে, জন্য আমি তো স্যার। আচ্ছা জাজ করতে আমি নুরুজকে বলছি আমাদের গুরুত্বপূর্ণ কথা হলো কয়েকটা ইস্যু। একটা হলো ব্লক প্লেসমেন্ট চেঞ্জ করা হয়েছে, শামিনকে বোধহয় ই করতে দিছে স্যার যেটা বললো, আর কাকে প্লেসমেন্ট আমি পুরো নুরুজ জানি না না। স্যার, এখন আমাকে এই করতে দেয় নাই, নাশফিককে এই করতে দিছে। আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন একটা হলো প্লেসমেন্ট গুলো দিচ্ছে, প্লেসমেন্ট কি হচ্ছে ইকোতে যারা আছে তারা কিভাবে কাজ করবে, প্রতিদিন যে কয়টা ইকো হচ্ছে ওরা যেন সিনসিয়ারলি সময় দেয়, নিজেরা শিখে নেয়, অল্প কেস তার মধ্যে নিজেরা শিখে নেয়, আবারও বলতেছি অল্প কেস নিজেরা শিখে নেবে। আচ্ছা, ক্যাথ ল্যাব অল্প 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 করে শুরু হতে পারে সামনে, তাহলে ক্যাথ ল্যাবে যারা কাজ করে তারা অল্প কাজ নিজেরা যেন শিখে নেয়। এরপরে স্যারদের কাছে প্লেসমেন্ট, যেটা স্যারদের ইউনিটের এডমিশন ইউনিটের স্যারদের সাথে যোগাযোগ করা, ফেজ বি নতুন ফেজ বি নতুন ফেজ বিকে সারা চিনতেছেই না, নতুন যারা ফেজ বি জয়েন করছে কাউসার সুধীর এরা সবাইকে চিনতেছেই না স্যাররা, এই জন্য রেসপেক্টিভ প্লেসমেন্ট দেওয়া হয়েছে। ইউনিটি স্যারদের সাথে খুব যোগাযোগ করে। আমার ভায়োলেটে কে আছে আমি জানি না, নতুন ফেজ বি কে প্লেসমেন্ট আছে আমি জানি না, চেয়ারম্যান স্যারও চিনে না। এই জন্য চেয়ারম্যান আগামী রোববার খুশি স্যারের সাথে ফিজিক্যালি ডিপার্টমেন্টে এসে দেখা করবা, রোববার খুশি স্যারের সাথে নতুন ফেজ বি ফিজিক্যালি দেখা করবা, স্যার চেয়ারম্যান তার তোমাদের সাথে ফিজিক্যালি কথা বলবে, পরিচিত হবে, এবং চেয়ারম্যান স্যারের সাথে প্রয়োজনে কথা বলবে, চেয়ারম্যান স্যারও পরিচিত হবে। আগামী রোববার 11টার সময় রোববার ডিপার্টমেন্টে নতুন ফেজ বি সবাই। আর ফেজ ডিকার্ড তোমাদেরকে ইউনিটে